নমস্কার, শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আজকে ভারতবর্ষের একটা বিশেষ দিন। আজকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবসে সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে আমাদের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকালে পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রামে, পুরুলিয়ার কাশীপুরে, সেখানে আমাদের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকে যথাযোগ্য সম্মানের সহিত প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছে এবং সেখানে উপস্থিত ছিলেন কাশীপুর মহাবিদ্যালয়ের অধ্যাপকগণ, এছাড়াও আরো বিশিষ্টগণ উপস্থিত ছিলেন। সেখানে আমরা প্রতি বছরের মতন আমাদের সামর্থ্য অনুযায়ী ওই এলাকার দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের হাতে কিছু শিক্ষা সামগ্রী আমরা তুলে দিয়েছি। এছাড়াও আমরা আরো প্রতিশ্রুতিবদ্ধ, আরো সমাজের পিছিয়ে পড়া মানুষের কাছে আরো পৌঁছে যাওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। এবারে আমি আমাদের আজকের মূল আলোচনায় ফিরে আসছি। আজকের আমাদের বিশেষ আলোচনা, বিশেষত আমাদের যে সমস্ত নেট সেট যারা প্রিপারেশন নিচ্ছেন, যে সমস্ত ছাত্রছাত্রী গবেষকরা রয়েছেন, তাদের স্বার্থেই আমরা আজকের এই আলোচনাটা রেখেছি। যদিও এখন আমাদের পিজি ক্লাসেও এইসব সিলেবাসের মধ্যে এগুলো যুক্ত করা হয়েছে, সেই সূত্রে আজকে আমাদের এই আলোচনা সভায় আমাদের সঙ্গে আজকে থাকছেন ডক্টর রঞ্জিতা চক্রবর্তী মহাশয়াকে জানাই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের অনুরোধ রাখার জন্য। মহাশয় এর আগেও আমাদের এই প্ল্যাটফর্মে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমি মহাশয়ার একটি ছোট্ট পরিচিতি তুলে ধরছি। ডক্টর রঞ্জিতা চক্রবর্তী মহাশয়া প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল। আজকের যে আলোচনার যে টপিকটা আমরা ঠিক রেখেছি সেটা হচ্ছে কি ফ্রেমিং এ রিসার্চ প্রবলেম। এই বিষয়ে ম্যাডাম আমাদেরকে আজকে আলোচনা করবেন। এই বিষয়ে আমি আর সময় নষ্ট না করে ম্যাডামকে অনুরোধ জানাচ্ছি আজকের এই আলোচনাটি শুরু করার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ সমীরন। তো অনেকদিন পর আজকে আবার আমরা এসছি। আজকের যে বিষয়টি হলো সেটা হচ্ছে আমরা কিভাবে রিসার্চ প্রবলেমটাকে চুজ করব, কি করে সমস্যা আমরা বুঝবো যে এটা একটা রিসার্চ প্রবলেম যেটা আমরা স্টাডি করতে চাই বা আমরা কাজ করতে চাই এটার উপরে। তো সেই জায়গাটা কি করে আমরা নির্ধারণ করব। যখন আমরা স্টুডেন্ট থাকি, আমরা আমাদের ক্লাসে যারা সিরিয়াস রিসার্চার্স, ইনফ্যাক্ট যদি বলো রিসার্চ এটা কোনো এমন নয় যে ডিগ্রির জন্য করে, এটা একটা প্যাশন, এটা ভালো লাগার একটা জায়গা। এবং অনেক ছেলে মেয়ে ছোট থেকেই তারা কিন্তু বিভিন্ন জিনিস, যে এটা কেন এরকম, তার পেছনে কারণটা কি, সেটা আমরা কিন্তু সবাই কম বেশি করে থাকি। কিন্তু সিস্টেম্যাটিক ওয়েতে যখন করা হয় তখনই সেটাকে আমরা গবেষণা বলি। কিন্তু এই যে আমরা ডিগ্রির জন্য অনেক সময় যেটা আমরা করে থাকি, ধরো পিএইচডি বা এমফিল বা যাই যে কারণে, বা পেপার লেখার জন্য, সেটা এক ধরনের যেখানে আমরা একটা কনসিয়াস প্রসেস এর মাধ্যমে আমরা কাজটা করছি। কিন্তু ধরো জেনারেলি আমরা কিন্তু অনেক বিষয়ে গবেষণা করি, যে আচ্ছা আমাদের যেমন হয়তো বাড়িতে শুনবে, ছোট অনেক সময় বাড়িতে আলোচনা হচ্ছে যে কোথায় লগ্নি করবো বা কোথায় ইনভেস্টমেন্ট করবো বা কোন দোকান থেকে জিনিসটা কেনা হবে, সেটারও কিন্তু একটা গবেষণা হচ্ছে, যে কোন দোকানের জিনিস ভালো, কোন দোকানে দাম কম, কোন দোকানটা কাছে, কোনটা দূরে, সবকিছু মিলিয়ে কিন্তু আমরা একটা ডিসিশনে আসছি, একটা অ্যানালিসিস করছি, করে তারপরে আমরা একটা কনক্লুশনে আসছি। তো সেই রকমই আমরা যখন আমাদের রিসার্চের বিষয় এখন যেহেতু ইউজি লেভেলেও চলে এসছে, তো ইউজিতে সবচেয়ে প্রবলেম যেটা হবে যে আমরা কোনটার বিষয়ে, প্রথম যেটা প্রবলেম হয় যে স্টুডেন্টরা প্রশ্ন করেন যে কি বিষয়ে কাজ করব, টপিক কি, হোয়াট উইল বি মাই টপিক। এবার এই যে টপিক খোঁজা, এটা একটা কিন্তু এসেনশিয়ালি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে গাইড বলে দিচ্ছেন যে হ্যাঁ তুমি এই বিষয়ে কাজ করো, বা স্টুডেন্টদের বলে দেওয়া হচ্ছে যে তোমরা এই টপিকের উপরে করো। কিন্তু বেটার হয় যদি স্টুডেন্ট নিজে থেকে নিজের পছন্দ মতো কাজ নিয়ে আসে গাইডের কাছে, বা সে নিজে ঠিক করে যে সে কোনটায় কাজ করবে। আমরা এখন প্রশ্ন ওঠে যে স্টুডেন্টদের মনে, যে আমি কি করে বুঝবো যে আমি এই কাজটা করতে পারি। প্রথমত যেই
দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, যখন আমরা পড়াশোনা করছি, আমরা যখন সিলেবাসেই পড়ছি, অনেক সময় আমাদের প্রথম সোর্স যেটা আসে ওই সিলেবাসে পড়া জিনিসগুলোর মধ্যে থেকেই আসে। যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো একটা বিষয় আমাকে খুব অ্যাট্রাক্ট করছে, আমার খুব ভালো লাগছে পড়তে, এবং শুধু পড়তেই ভালো লাগছে না, আমার সেটা মনে হচ্ছে যে এই প্রশ্নটা আমি জানতে চাই, আমি আরো কিছু জানতে চাই এর বিষয়ে, যেটা হয়তো ক্লাসে পড়ানো হচ্ছে না, তার বাইরে গিয়ে এক্সট্রা পড়াশুনো করে আমি জানতে চাইছি। তো সেই একটা ভালো লাগা থাকতে পারে। দ্যাট ক্যান বি ওয়ান সোর্স যেখান থেকে আমরা আমাদের প্রবলেমটাকে নিয়ে আসতে পারি বা এরিয়া ঠিক করতে পারি। দ্বিতীয় যেটা হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা পার্টিকুলার ইকোনমিক বা পলিটিক্যাল ইভেন্ট বা সোশ্যাল ইভেন্ট হচ্ছে বা চারপাশে সবাই ওটা নিয়ে আলোচনা করছে, তখন একটা টেন্ডেন্সি হয় স্টুডেন্টদের মধ্যে কি সবাই ওটা নিয়েই কাজ করছে। যেমন এখন সাডেনলি আমরা খুব টেকনোলজি নিয়ে কাজ করছি, এআই নিয়ে কাজ করছি, এআই সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে মানুষজন আসছে, বা আমরা যখন ইন্টারন্যাশনাল রিলেশনস, পলিটিক্যাল সায়েন্সের মধ্যে ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে যখন কাজ করছি, এখন অনেক বেশি ইন্ডো প্যাসিফিক রিজনে কাজ হচ্ছে, সবাই ওই বিষয় নিয়ে আলোচনা করছে, বা ম্যারিটাইম সিকিউরিটি নিয়ে আলোচনা করছে। তো এই যে টেন্ডেন্সি গুলো, এটা এক একটা ডিসিপ্লিনের এক এক সময়ে যে একটা খুব রুলিং আইডিয়া থাকে যে ওই সময় সবাই ওটা নিয়ে আলোচনা করছে, তো তখন স্টুডেন্টদেরও একটা টেন্ডেন্সি থাকে যে আমি এটা নিয়ে আলোচনা করব, বা গাইড নিজেও হয়তো কাজ করছেন, তিনি তখন বললেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি এটা নিয়ে আলোচনা এটা নিয়ে রিসার্চ করো, বিকজ এটা নিয়ে আমিও কাজ করছি। দ্যাট ক্যান বি অ্যানাদার সোর্স যেখান থেকে আমরা প্রবলেম ডিরাইভ করতে পারি। এবার ওয়ান্স দ্যাট প্রবলেম ইজ ডিরাইভ, দুটোর কাজ কিন্তু দুরকম হবে। আমি কিন্তু পক্ষপাতী প্রথমটার দিকে, যে যখন আমি নিজের খুশি মতো, আমার পছন্দ মতো, নট গাইডেড বাই ধরো কোনো ফান্ডিং এজেন্সি বাট অর বাই যে এটা চলছে তাই করছি, বাট যেটা আমার আসছে আমার পড়াশোনার মধ্য দিয়ে, যখন আমি পড়ছি তখন দেখছি যে কোনো একটা বিষয়ে গবেষণা আইদার হয়নি, মানে দ্যাট ইজ দ্য গ্যাপ, যেখানে এই প্রশ্নটার কোনো উত্তর নেই, বা যেখানে আমরা দেখতে পাই যে আগে হয়তো গবেষণা হয়েছে কিন্তু কিছু ইম্পর্টেন্ট বিষয় ডিসকাশনে আসেনি, বা সেটা আগের যে কনক্লুশনটা ছিল সেটা এখন আর ভ্যালিড নয়, আমরা একটা নতুন কিছু দেখতে পাচ্ছি চোখের সামনে, তখন কিন্তু আমাদের একটা নতুন দিক খুলে যায় বা দিগন্ত খুলে যায়, আমরা আবার ওটাকে একটা প্রবলেম হিসেবে স্টাডি করতে পারি। তো এই ক্ষেত্রটা হচ্ছে, অনেকের ক্ষেত্রে প্রশ্ন আসে যে ধরো এই বিষয় নিয়ে অনেক গবেষণা হয়ে গেছে, তুমি কি করবে? তো সেইখানে প্রথম যেটা গবেষকের মাথায় থাকা দরকার, যে আমি কেন করছি, এই বিষয়টা আমাকে ক্লিয়ার হতে হবে, যে আমি যে বিষয়টা মনোনয়ন করছি বা প্রবলেমটা নিয়েছি রিসার্চ করব বলে, কেন করছি, হোয়াট ইজ মেকিং মি ফিল সো এক্সাইটেড। সেটা প্রশ্ন হতে পারে কোনো, আমার হতে পারে যে মনে হচ্ছে যে না ওটা এখনকার এই পার্টিকুলার সামাজিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে, রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কিছু প্রশ্ন উঠে এসছে যেগুলোর উত্তর খোঁজা জরুরি, তাই মনে করছি, বা আমার পার্সোনাল কোনো কানেক্ট থাকতে পারে, আমি নিজেই তো দেখতে পারি, আমি নিজে জানতে চাইতে পারি যে ওটা কি করে বা এটা কেন। যেমন ধরো কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে আমরা জুডিশিয়াল অ্যাক্টিভিজম নিয়ে এত কাজ করি, আমাদের জুডিশিয়াল অ্যাক্টিভিজম আমরা জানি ইটস ভেরি ইম্পর্টেন্ট, জুডিশিয়ারি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, কিন্তু আমরা যদি এটাকে এইভাবে দেখি যে তাতে গণতন্ত্রের কি মান উন্নয়ন হলো না হলো না, তাতে গণতন্ত্র যেখানে হচ্ছে, যেখানে আমরা আমাদের ইলেকশনের মাধ্যমে আমাদের রিপ্রেজেন্টেটিভস এর রুল করতে পাঠাচ্ছি, যদি আমরা পাঠাচ্ছি তাহলে তারা কি তাদের জায়গায় গিয়ে সঠিক কাজটা করছেন কি করছেন না, যদি করছেন তাহলে আমার এখানে এরকম হচ্ছে কেন যে সাধারণ মানুষের ভরসাটা জুডিশিয়ারির উপরে আসছে। তাহলে কি আমরা এইভাবে দেখতে পারি যে জুডিশিয়াল অ্যাক্টিভিজম যখন বাড়ছে, তখন অন্য যে জুডিশিয়ারি যখন বড় হচ্ছে, তখন অন্য যে ইম্পর্টেন্ট অর্গানস অফ গভর্নমেন্ট আছে তারা দুর্বল হচ্ছে, এইটা এইভাবে কি রিলেশনটা দেখা যায়? এবং এটা কি একটা আমাদের সমাজের চিত্রকে কিছু একটা নিদর্শন দেখাচ্ছে, মানে কিছু একটা রিফ্লেক্ট করছে, আমাদের সোশ্যাল ভ্যালু, আমাদের সোশ্যাল প্র্যাকটিস, তার উপরেও কি কিছু একটা প্রশ্ন চিহ্ন আনছে? এইভাবে আমরা কিন্তু কোরিলেট করার একটা চেষ্টা করতে পারি। তো এই যে
মানে এটা কিন্তু অনেকটাই হয়তো একটা পার্সোনাল কানেক্ট থেকে হতে পারে, যে হয়তো তার ব্যক্তিগত কোনো ইচ্ছের থেকে হতে পারে, বা ব্যক্তিগত ভাবে আমার মনে হচ্ছে এটা আই ফিল ভেরি কানেক্টেড, বা কারো অনেক সময় নিজের কারণে সে হয়তো একটা জিনিস পড়ে পড়ে তার সবসময় মনে হচ্ছে যে না না, এখানে এর থেকে আমি আরো কিছু বিষয় উদ্ধার করতে পারি বা জানতে পারি, আমি এটাকে ব্যবহার করলাম। তো সেই জায়গা থেকে আমরা সোর্স, যদি আমরা বলি যে কোথা থেকে আমরা টপিক চুজ করবো, এইভাবে আমরা কিন্তু আমাদের টপিকগুলো চুজ করতে পারি। আরেকটা ইম্পর্টেন্ট এরিয়া আছে যেখান থেকে, যেটা বারবার বলা হয় স্টুডেন্টদেরকে, সেটা হচ্ছে আরো পড়ো। অনেক সময় স্টুডেন্টরা বিরক্ত হয়ে যান এখনকার দিনে, যেমন পড়াটা অনেকটা কমে গেছে আমাদের, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারনেটে বসে কিছু দুটো তিনটে দেখে নিলাম, বা আমরা একটা রিডিং পড়ে নিলাম, বা আমরা একটু দেখে বুঝে নিলাম যে আচ্ছা এটার বিষয়টা এটা মানে। তাতে যেটা হয় আমাদের অনেক সময়, মানে যেটা ইনফরমেশন হয়তো প্রচুর আসে, কিন্তু রিফ্লেকশনটা থাকে না, আমরা চিন্তা করি কম। যখন চিন্তা কম হয় তখন কিন্তু এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং যেটা বলে সেটা থাকে না, এবং ক্রিয়েটিভিটিও কমে যায়। তখন তুমি নতুন ভাবে জিনিসটাকে ভাবতেও পারছো না, কারণ সব প্রশ্নেরই উত্তর তোমাকে এআই দিয়ে দিচ্ছে। তো তুমি দেখে নিচ্ছ আচ্ছা এই প্রশ্নের উত্তর এগুলো এগুলো, তার মধ্যে থেকে আমাকে খুঁজে নিতে হবে বা আমাকে চুজ করে নিতে হবে। ইটস এ ম্যাটার অফ চয়েস। কিন্তু এভাবে কিন্তু রিসার্চ করা যাবে না। রিসার্চটা করতে গেলে যত বেশি পড়বে তত বেশি কিন্তু তোমার মনে প্রশ্ন জাগবে, তত বেশি নিজেকে মনকে খুলতে শিখতে হবে যে আই হ্যাভ টু আস্ক কোয়েশ্চেন্স। যত বেশি প্রশ্ন করবে তত বেশি তোমার ডাইমেনশনস গুলো বাড়বে, যে কোনো বিষয়ের অনেক গুলো ডাইমেনশন থাকে, যে কোনো প্রবলেমের মাল্টি ডাইমেনশন থাকে, সেই ডাইমেনশনস গুলো তোমার কাছে খুঁজবে, বেরোবে, এবং যত ডাইমেনশনস বাড়বে তত কিন্তু তোমার আন্ডারস্ট্যান্ডিংও বাড়বে যে আমি ঠিক কোন বিষয়ের উপরে কাজটা করব। বেসিক্যালি তোমাকে বুঝতে হবে রিসার্চ যখন করছো তখন তোমার কিন্তু একটা হচ্ছে তোমার ফোকাস থাকবে দ্যাট আই ওয়ান্ট টু ব্রিং আউট ট্রুথ, আমি কিছু সত্য উদ্ঘাটন করতে চাই, যেটা আমার নলেজ যেটা ট্রি আছে সেটাকে অ্যাড অন করবে, যেটা অলরেডি আছে তার সঙ্গে আরো অ্যাড করবে, বা যেটা নেই সেটা সেটা একটা নতুন কিছু নলেজ আমি কন্ট্রিবিউট করব। নাম্বার 2, আমাকে মেথডোলজিক্যালি ঠিক হতে হবে, মানে আমার যে মেথডটা থাকবে সেটা লজিক্যাল, রেশনাল, অ্যান্ড ইট শুড বি সিস্টেম্যাটিক্যালি অর্ডার্ড, মানে এমনভাবে অর্ডার থাকবে যেটা আমি একটা একটা জিনিসের পরে আরেকটা জিনিস, মানে একটা স্টেপ বাই স্টেপ আমি এগোবো। এটা কিন্তু প্রশ্নের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। রিসার্চ কোয়েশ্চেন্স আর ভেরি ইম্পর্টেন্ট ইন দিস অ্যাসপেক্ট। সেই জন্য যখন তুমি সমস্যা খুঁজছো তখন কিন্তু ওয়েন ইউ আর রিডিং, তখন এটা সাজেশন দেওয়া হয় যে লিটারেচার রিভিউ যখন করছো তখন প্রত্যেকটা লিটারেচারে যেখান থেকে যে প্রশ্নগুলো তোমার মনে আসছে সেগুলো নোট ডাউন করা। কারণ যখন তুমি রিসার্চের কোয়েশ্চেন্স গুলো তুমি জেনারেট করছো, তারপর হয়তো তুমি দেখা গেল যে 80 কোয়েশ্চেন্স 90 কোয়েশ্চেন্স তৈরি হলো, তারপরে তুমি আস্তে আস্তে ওটাকে টোন ডাউন করে 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 তুমি মেজর 5 কোয়েশ্চেন্স বা 6 কোয়েশ্চেন্সকে নিজেকে লিমিট করবে। ইনফ্যাক্ট মোর দেন 5 কেউ কোনো থিসিসে অ্যাড্রেস করতে পারে না। ইউজুয়ালি দের ইজ এ ব্রড ওয়ান সিঙ্গল কোয়েশ্চেন, এবং তারপরে তার থেকে ছোট ছোট কয়েকটা কোয়েশ্চেন থাকে। সুতরাং উই হ্যাভ টু লার্ন, এটাকে কিন্তু একটা লার্নিং প্রসেস, যে আমরা এসে লিখছি না কিন্তু যে সব ডাইমেনশনস গুলো ধরবো, আমরা কিন্তু একটা রিসার্চ করব যখন, তখন একটা মেজর পয়েন্টের ওপরে ফোকাস করব, এবং তারপরে তার থেকে ডিপে যাওয়ার আমার চেষ্টা হবে। আমার কিন্তু ছড়িয়ে যাওয়ার কাজ না, আমার কিন্তু ডেপথে যাওয়ার কাজ। সেটাই হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট, যে আমি যখন চয়েস করছি তখন আমি কতটা এক্সকিউজ মি, আমরা কতটা নিচে যেতে পারি, কতটা ডেপথে যেতে পারি। সেকেন্ড হচ্ছে যে যখন আমরা প্রবলেমটা নিলাম এবং ওয়ান্স উই হ্যাভ চোজেন অ্যাজ এই এরিয়াতে আমি কাজ করব, তারপরে আমি কিভাবে এগোবো। তো এক্সকিউজ মি, দেয়ার আর 2 ওয়েজ। একটা হচ্ছে তুমি জেনারেল থেকে পার্টিকুলারে যাবে, আর একটা হচ্ছে পার্টিকুলার থেকে জেনারেলে যাবে। জেনারেল থেকে পার্টিকুলার মানে আমরা একটা বেসিক থিওরি নেব, তার থেকে আস্তে আস্তে উইল ট্রাই টু ফিগার আউট যে পার্টিকুলার কিছু কোয়েশ্চেন্স বা ইস্যুসকে আমরা কিভাবে দেখবো সেই ওই থিওরিটাকে দিয়ে স্টাডি করতে। আর উল্টো দিকে আমরা হয়তো পার্টিকুলার কিছু কোয়েশ্চেন্স দিচ্ছি এবং তারপরে আস্তে আস্তে সেটাকে ইনভেস্টিগেট করে উই আর গোয়িং টুয়ার্ডস আ থিওরি, উই আর ট্রাইং টু ডেভেলপ আ থিওরি, উই আর ট্রাইং টু বিল্ড আ থিওরি। Excuse me. Now
এই কাজটা কিন্তু অনেক বড় একটা কাজ, ইন দ্য সেন্স যে এখানে প্রচুর তোমাকে লিটারেচার রিভিউ করতে হবে, যেখানে আমাদের কয়েকটা জিনিস খুব সতর্কভাবে করতে হবে, কি বিষয়ের উপরে কাজ করছি এবং এখানে বিষয়টা কিভাবে আলোচিত হয়েছে। প্রত্যেকটা ওয়ার্ক, প্রত্যেকটা পেপার হোক বা বই হোক, গ্রন্থ হোক, তার কিন্তু একটা সেন্ট্রাল কোয়েশ্চেন আছে। তাই সুতরাং যখন প্রবলেম ফ্রেম করতে হবে, তার আগে এই লিটারেচার রিভিউ এর মাধ্যমে একটা সেন্ট্রাল কোয়েশ্চেনকে খুঁজে বের করতে হবে যে এই বইটার সেন্ট্রাল কোয়েশ্চেনটা কি, বা এই আর্টিকেলের সেন্ট্রাল কোয়েশ্চেন কি, এবং সে কিভাবে সে উত্তরটা খোঁজার চেষ্টা করছে, তার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক কি, এবং সে কিভাবে এগোচ্ছে এই প্রশ্নটার উত্তর খুঁজতে। এই যে স্টেপটা, এই স্টেপটাও কিন্তু শেখার বিষয়। যখন তুমি প্রবলেমটা ফ্রেম করছো, তখন কিন্তু এই ফার্স্ট থিং হচ্ছে যে এই সেন্ট্রাল কোয়েশ্চেনে আমরা জানছি যে কিভাবে কোয়েশ্চেনটাতে এসছেন অথর, কিভাবে আসছেন উনি এই প্রশ্নতে, উনি সেন্ট্রালাইজ করছেন বা ফোকাস করছেন। তারপরে আমরা এটাও দেখছি যে উনি কিভাবে মেথড, কি মেথডের মাধ্যমে উনি এই প্রশ্নের উত্তর খুঁজছেন, তার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা কি, এবং সে ওই ফ্রেমওয়ার্ক দিয়ে কিভাবে ওই প্রশ্নের উত্তরগুলোকে উনি অ্যাড্রেস করছেন। সেই কাজটা করার পর আমাদের যেটা করতে হবে, তাহলে যেটা হয়, আমরা ইউজুয়ালি আমরা একটা গল্পের আকারে পড়ে নিই, আমরা জিনিসটাকে পড়ে নিই, আচ্ছা এটার মধ্যে 5টা চ্যাপ্টার, এটার মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমাদের যেটা মিসিং হয়ে যায় সেটা হচ্ছে কি বিষয় নিয়ে আলোচনা হলো না। এবার এই যে বিষয়টা নিয়ে আলোচনা হলো না, বা উনি ধরো একটা ডেমোক্রেসি নিয়ে আমি কাজ করছি, এবার ডেমোক্রেসি বলতে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে ডেমোক্রেসিকে দেখেছেন, এবার এই ব্যক্তি বা যিনি অথর তিনি কিভাবে দেখছেন এবং তার কি কি মেইন কোয়েশ্চেনস এই ডেমোক্রেসিকে স্টাডি করা, তাহলে আমরা কি কি জানছি যে কি কি প্যারামিটারস দিয়ে আমরা ডেমোক্রেসিকে স্টাডি করতে পারি। একটা পার্টিকুলার বইয়ের মধ্য দিয়ে আমি জানতে পারছি যে কি কি প্যারামিটারসকে ধরলে ডেমোক্রেসিকে আমি স্টাডি করতে পারি অ্যাকর্ডিং টু দিস অথর। তোমার ক্ষেত্রে তুমি হয়তো নিজে মনে করতে পারো আরো কিছু অ্যাডিশন থাকতে পারে, আরো কিছু প্যারামিটারস আমি অ্যাড করতে পারি। নাও লেট আস সি, একটা বই দিয়ে কিন্তু হবে না, আরো অনেকে তো লিখেছেন, এবার আমরা আরেকটা বই নিচ্ছি, এবার সেখানেও আমরা দেখছি যে কোথায় কোথায় আগের অথর যেটা মিস করে গেছেন ইনি লিখছেন বা ইনি অ্যাড্রেস করছেন বা একই জিনিস অ্যাড্রেস করছেন, এবং তারপরে উনি কি মেথডে ওনার রাস্তায় পৌঁছচ্ছেন। accordingly once we start doing this, then what happens, আমাদের কিন্তু জানার জায়গাটাও বাড়ছে, আমরা মেথড হিসেবে কিভাবে মানে হোয়াট উড বি দ্য রিসার্চ ডিজাইন, কিভাবে রিসার্চটা করা হচ্ছে সেটাও কিন্তু শিখছি। সেটাও কিন্তু একটা বিষয় যেটা আমাদের শেখা উচিত when we are reading। আমরা ইউজুয়ালি সাবজেক্টের উপরে ফোকাস করি, কিন্তু ইট ইজ ইম্পর্টেন্ট যে শুধু সাবজেক্ট নয়, কিভাবে কাজটা এগোচ্ছে সেটাও একটু শেখার বিষয় আছে, বিকজ দ্যাট উইল হেল্প ইউ। সেই জন্য অ্যাডভাইস করা হয় যে শুধু যেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ের উপরে বই না পড়ে অন্য অন্য বিষয়ের বইগুলো পড়া উচিত, কারণ ইউ নেভার নো, হয়তো একটা অন্য মেথড তুমি ওখান থেকে নিতে পারো যেটা তোমাকে এই পার্টিকুলার তোমার কাজের জন্য খুব এফেক্টিভ হবে। এবার ওয়ান্স ইউ হ্যাভ ডান ইট, এই লিটারেচার রিভিউটা ক্রিটিক্যালি তুমি করে ফেলেছো, দেন দ্য নেক্সট কোয়েশ্চেন কামস যে আমি কোনগুলোকে স্ট্রিমলাইন করবো, বিকজ দে 1000 বুকস থাকতে পারে। দেন হোয়াট ইজ অ্যাডভাইসড এগেইন ইজ যে কিছু থাকে মৌলিক গ্রন্থ, ইম্পর্টেন্ট সেমিনাল টেক্সট যেগুলো আমরা বলি, সেই সেমিনাল টেক্সটগুলো ম্যান্ডেটরিলি, সেটা গাইড বলতে পারেন, বা তুমি যদি বিভিন্ন স্টাডিজ পড়ো তাহলে দেখবে যে একটা টেক্সট বারবার সেটা সাইটেড হচ্ছে, দ্যাট মিনস দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেজর টেক্সট, যেটা পড়া উচিত, এবং এই সেই বইগুলো পড়ে নেওয়া দরকার। এই পড়ে নিলে কি হবে, দেন ইউ উইল বি ইন আ ভেরি ক্লিয়ার স্পেস, যে আমি বিষয়টা সম্বন্ধে আরো ক্ল্যারিটি আমার আসবে, অ্যাম্বিগুইটি কম হবে, আমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হবে, আমি কিভাবে কাজটা করব সেটা ক্লিয়ার হবে, আমি কি কি প্রশ্নের উত্তর খুঁজবো সেটাও খানিকটা ক্লিয়ার হয়ে যাবে, বিকজ ইউ উইল বি এবল টু নো যে কোনগুলোর ওপরে অলরেডি কাজ হয়ে গেছে এবং কোন জায়গায় হয়তো কাজ এখনো হয়নি বা মিসিং আছে, বা দেয়ার ইজ আ নিড টু ডু মোর ওয়ার্ক, সেটা আরো নতুন ভাবে দেখা প্রয়োজন সময়ের কনটেক্সটে। বিকজ প্রত্যেক দিনই আমাদের কিন্তু অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক প্রেক্ষাপটটা পাল্টাচ্ছে, তার ফলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাও পাল্টাচ্ছে, প্রশ্নগুলোর উত্তরগুলোও পাল্টাচ্ছে, এবং সেই প্রশ্নগুলো যেটা আগে যে উত্তরটা ছিল, ইফ ডেমোক্রেসি meant something is equal to this, then democracy might not mean the same thing today,
আজকের দিনে আমরা ডেমোক্রেসিকে সেভাবে দেখবো না। তো এইরকম একটা যখন বিষয় দাঁড়াচ্ছে, তখন আমাদের কিছু মৌলিক গ্রন্থ পড়ে নেওয়া খুব জরুরি, দ্যাট উইল গাইড আস, আমাদের অনেকটা প্রোটেক্টও করবে। কারণ অনেক গ্রন্থ এমনও থাকে যেগুলো ঠিক আমার ফ্রেমওয়ার্কের সঙ্গে যাবে না, বা আমি যেই ফ্রেমটা নিয়ে এগোতে চাইছি সেটা দিয়ে আমি there will be a lot of confusion। সেই জন্য আমার প্রথম কাজ হবে রেলেভেন্ট আর ইরেলেভেন্ট বের করা। সেই জন্য রেলেভেন্ট বুকস will be put in our literature review, আর irrelevant হয়তো একটা পাসিং বা হয়তো সেইভাবে তুমি যে প্রশ্নটা নিয়ে স্টাডি করতে চাও সেগুলো নিয়ে সেটা সেইভাবে আলোচনা করছে না, বা হয়তো একটা অন্য ডাইমেনশন দিচ্ছে, সেই জন্য তুমি সেটাকে সরিয়ে রাখলে, হয়তো একটা সেকেন্ডারি লেভেলে রাখলে, প্রাইমারি লেভেলে রাখলে না। সুতরাং তোমার একটা প্রাইমারি লেভেল অফ রিভিউ হলো। ওয়ান্স দ্যাট রিভিউ হ্যাপেন্স, দেন হোয়াট ইউ ডু ইজ ইউ স্টার্ট ফিগারিং আউট যে আমি কিভাবে আমার প্রবলেমটাকে ফ্রেম করব, আমি কিভাবে জিনিসটাকে শব্দ চয়ন কিভাবে, চয়েস অফ ওয়ার্ডস কিভাবে হবে, আমি কিভাবে জিনিসটাকে সাজাবো, সেগুলো তোমার নেক্সট লেভেলে আসবে। এবং এক্স্যাক্ট সমস্যাটাতে আসার আগে যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে একটা ওয়ার্কিং ডেফিনিশন করে নিতে হবে, যে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি বা যেটা নিয়ে স্টাডি করতে চাই তার যে কি কনসেপ্টস, সেই কি কনসেপ্টস গুলো আগে আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে। আর সেটা তখনই আসবে যখন তুমি একটা রিসার্চ কোয়েশ্চেন তৈরি করলে এবং তুমি ঠিক করলে যে হ্যাঁ এইগুলো নিয়ে আমি আমার এই প্রশ্নগুলোর উত্তর আমি এইখানটায় খুঁজবো। এবার এই প্রশ্নগুলোর মধ্যে তো অনেক কনসেপ্টস থাকে, সেই কনসেপ্টস গুলোকে তোমার আগে ক্ল্যারিটি নিয়ে আসতে হবে যে এই কনসেপ্ট, বিকজ এনি কনসেপ্ট তার মাল্টিপল ডেফিনেশনস থাকবে। তো সেই মাল্টিপল ডেফিনেশনস এর মধ্য থেকে আমি ঠিক কোন ডেফিনেশনটাকে আমার ওয়ার্কিং ডেফিনেশন হিসেবে রাখবো, দ্যাট ইজ ভেরি এসেনশিয়াল। রিমেম্বার, যে কোনো স্টাডিতে একটা লিমিট রাখাটা খুব জরুরি। কারণ কি, তুমি এটাকে ওপেন এন্ডেড রাখলে মুশকিল যেটা হবে সেটা হচ্ছে যে তুমি এক তো ডিফেন্ড করতে পারবে না, দুই তোমার রাস্তাটা এধার ওধার হয়ে যাবে, ইউ উইল বি কাইন্ড অফ মুভিং অ্যারাউন্ড, এদিক এদিক তোমার একটা there will be a problem in your advancement of research। তুমি যে কাজটা করবে সেই রাস্তায় তুমি যেতে পারবে না, কারণ বিকজ তোমার মনে হবে এটাও ঠিক ওটাও ঠিক ওটাও ঠিক ওটাও ঠিক, তখন তুমি কিন্তু একটা কনফিউজড হয়ে যাবে। সেই জন্য কনফিউশনটা কিন্তু ক্লিয়ার করা দরকার প্রথমেই যখন তুমি সিনপসিসটা লিখছো, হাউ ডু ইউ আর ফ্রেমিং ইউর প্রবলেম। তো ওয়ান অফ দ্য বেস্ট মেথডস যেটা আমার মনে হয়েছে, যেটা বহুকাল বহু বহু বছর আগে আমার এক প্রফেসর আমাদের ক্লাসে উনি এটা একটা বলেছিলেন যে যে কোনো বিষয় পড়ছো যখন তোমার যে প্রশ্নগুলো আসবে তখন সেই প্রশ্নগুলোকে কন্টিনিউয়াসলি লিখতে থাকো। সো যা যা মনে হচ্ছে তোমার সেগুলো লিখতে থাকো, মে নট বি ভেরি ইম্পর্টেন্ট বাট কিপ অন রাইটিং ইট। সো ইউ কিপ অন রাইটিং, ইট মে বিকাম 100-200 প্রশ্ন হতে পারে। তারপরে তুমি এগুলোকে স্ট্রাকচার করো। স্ট্রাকচার বলতে হচ্ছে যে তুমি 1, 2, 3 যেটাকে ইম্পর্টেন্সের ভিত্তিতে, এবার এইখানে হয়তো তোমার মনে হতে পারে যে এটা একদিনের কাজ, একদিনের কিন্তু কাজ নয়, ইট টেকস আ লট অফ রিফ্লেকশন, অনেক কিছু ভাবতে হয় যে আমি কিভাবে প্রশ্নগুলোকে সাজাবো, কোনটার পরে কোনটা রাখবো, 1, 2, 3, 4, 5, 6 এরকম করে রাখলাম, এরপরে আমি এগুলোকে কাটতে শুরু করলাম, দ্যাট দিজ আর নট ইম্পর্টেন্ট। অ্যান্ড গ্র্যাজুয়ালি আই কাম টু আ পয়েন্ট যেখানে আমার খুব কম সংখ্যক প্রশ্ন থাকবে, সেটা নিয়ে আমি আমার গাইডের কাছে যেতে পারি যে আমি ঠিক কতগুলো প্রশ্ন বা কোন কোন প্রশ্নগুলোকে রাখতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে লিটারেচার রিভিউ যারা খুব সিনসিয়ারলি করে তারা নিজেরাই বুঝে যায় যে আমি কোন 4-5টা প্রশ্নকে আমি রাখবো এবং বাকিটা রাখবো না। এখানে কিন্তু that will help you to define your research problem, যে আমি আমার প্রবলেমটাকে কিভাবে ডিফাইন করব। নাও there is a tendency often যে এখন যেহেতু অ্যাডভোকেট করা হয়, there is a tendency to use jargon। অনেকের মধ্যে আছে একটা যে টেন্ডেন্সি যে আমরা সাইন্টিফিক ওয়ার্ডস যেগুলো ধরো ন্যাচারাল সায়েন্সে ব্যবহার হচ্ছে, ফিজিক্সে ব্যবহার হচ্ছে, কেমিস্ট্রিতে ব্যবহার হচ্ছে, সেগুলো আমরা তুলে আনলাম, এনে ওটা ওখানে দিয়ে দিলাম উইদাউট রিয়েলি আন্ডারস্ট্যান্ডিং যে এটার কনটেক্সটটা কি। এটা কিন্তু খুব ড্যামেজিং হয়ে যায়, বিকজ ইফ ইউ আর ইউজিং সামথিং অ্যাবাউট উইচ ইউ ডু নট নো, তুমি নিজে জানো না ঠিক এটা কোন কনটেক্সটে লেখা হয়েছিল, কি কারণে এই শব্দটা হয়েছে এবং সেই শব্দটার অ্যাকসেপ্টেন্স, তাহলে ইউ উইল বি ইন ট্রাবল। বিকজ প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু একটা নিজের সাইকেল থাকে, একটা প্যারাডাইম থাকে, যেখানে ওখানকার কমিউনিটি তারা ওটাকে একটা পার্টিকুলার কনটেক্সটে সেই শব্দটাকে ব্যবহার করে, সেই টার্মটাকে ব্যবহার করে।
সেই টার্মটাকে আমরা যদি ওখান থেকে জাস্ট টার্মটা তুলে নিলাম এবং আমি আমার নিজের ডোমেইনে ইমপ্ল্যান্ট করলাম উইদাউট রিয়েলি আন্ডারস্ট্যান্ডিং এর মানেটা কি, তখন কিন্তু অনেক সমস্যা তৈরি হবে। সুতরাং ইউজিং কনসেপ্টস ফ্রম আদার ডিসিপ্লিনস, ইট শুড বি ডান উইথ কেয়ার। এবং অনেক ক্ষেত্রে এটা খুব অ্যাট্রাকটিভ মনে হয় যে না আমার এটাতে এই ধরনের কাজ আছে, কিন্তু মে নট বি ভেরি লাইক অ্যাপ্রোপ্রিয়েট। সুতরাং এই জায়গাতে কিন্তু নিজেকে খুব সতর্ক হতে হবে যে আমি যেটা নিচ্ছি সেটা সেই কনটেক্সটের সঙ্গে ফিট করছে কিনা। বাট আই উইল অলসো সে সামথিং দ্যাট অনেক সময় দেখা যায় যে হয়তো সেটা ভাবা হয়নি, কিন্তু সেটা ওইখানকার হয়তো অন্য একটা কনটেক্সটে, কিন্তু সামথিং দ্যাট ইজ হ্যাপেনিং ইন ন্যাচারাল সায়েন্সেস মে অলসো আ সেম কাইন্ড অফ মেকানিজম, সেম কাইন্ড অফ ডাইনামিক ক্যান বি আইডেন্টিফাইড ইভেন ইন আওয়ার সোশ্যাল সিস্টেমস, এবং সেইখানে কিন্তু আমরা ওগুলোকে ইউজ করতে পারি। বাট দেন এগেন we have to be very very careful about its মানে ইউসেজ। আমরা যখন ইউজ করছি সেটা আমরা যেন ডিফেন্ড করতে পারি, ডিফেন্ড করতে না পারলে কিন্তু মুশকিল। সেই জন্য one should be very careful while using or bringing something and imposing or transplanting it in a নিউ ডোমেন, যে নতুন একটা যেখানে যেখানে ওই ডোমেইনে সেটার ব্যবহার নেই, সেখানে সায়েন্টিফিক কমিউনিটি, সেখানকার কমিউনিটি, রিসার্চ কমিউনিটি সেটা সম্বন্ধে বিশেষ আলোচনা করছেন না, সেখানে যখন নিয়ে আসা হচ্ছে তখন ইটস আ বোল্ড স্টেপ, বাট ইউ শুড বি অলসো কেয়ারফুল while using it. যদি you can defend it, and this can only happen when you are discussing, যখন এটা ডিসকাস করছো with your guide and with your maybe your experts, the research advisory committee experts, and they are also kind of advocating for it, then only you can go ahead with it. Otherwise it is advisable to look and relook again and again before you come to this kind of a situation যেখানে you are using this kind of jargon. Now another thing that one must also keep in mind is the question of objectivity. Often আমরা আমাদের বিষয়টাকে চুজ করি with some emotional attachment, অনেক ক্ষেত্রে হয়ে যায় একটা we are passionate about some issue, we are very emotionally connected, and so we have chosen a problem. আমরা রিসার্চ প্রবলেমটা চুজ করছি because we feel that it is something that is connected to our some kind of a past experience বা আমাদের lived reality সঙ্গে। তো সেটা কিন্তু মেথডোলজিক্যালি এস্টাবলিশ করাটা খুব ইম্পর্টেন্ট যে ইউ আর অবজেক্টিভ, ইউ আর নট বিং বায়াসড। কারণ যদি এস্টাবলিশ করতে না পারা যায় যে দের ইজ অবজেক্টিভিটি, দেন ইউ উইল বি ইন বিগ ট্রাবল। কারণ তখন ওটা হয়ে যাবে একটা বায়াসড ওয়ার্ক which will not be accepted by the research community. সেই জন্য one should be very very clear about it. So usually what we do is আমরা চেষ্টা করি যতটা পারা যায় অবজেক্টিভ হতে, and it is advised also that you should try to maintain a distance from your subject of work so that তোমার ভ্যালুস, তোমার বিলিভস যেন ওটাকে ইনফ্লুয়েন্স না করতে পারে। So you are not coming at conclusions before you start the research. সেই জন্য এটাতে খুব কনসিয়াস হতে হয় when you are framing a problem. কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা রিসার্চটা করলামই না, কিন্তু আমাদের প্রবলেমটাই এমন ভাবে আমরা লিখলাম যে আমরা অলরেডি বলে দিচ্ছি উত্তরটা কি হবে। যদি উত্তরটা তুমি আগেই জেনে যাও then there is no need of a research, এবং সেই ক্ষেত্রে কিন্তু ইউ আর ইন ট্রাবল, বিকজ এটা কিন্তু এই প্রপোজাল কিন্তু অ্যাকসেপ্টেড হবে না যদি তুমি প্রবলেমটা এমন ভাবে দিচ্ছ যে তুমি ওটা অলরেডি kind of it is connected or it is getting connected to you are already hinting at answers, মানে একটা প্রিকনসিভড নোশন নিয়ে তুমি যদি প্রবলেমটাকে ফ্রেম করে তোমার প্রপোজালে দাও, then it will not be passed and it will also create a lot of questions. মানে এটা তোমার ক্ষেত্রেই সমস্যা তৈরি হবে because you will be accused of subjectivity in research. থার্ড থিং যেটা আরেকটা জিনিস হয় অনেক ক্ষেত্রে, যে আমরা একটা সমস্যা নিয়ে থাকি, সেই সমস্যাটা হয়তো ইম্পর্টেন্ট, নো ডাউট, and it is important to study it also, but there is a major problem as to whether we can actually study it or not. ধরো আমরা স্টাডি করতে চাইছি এমন কিছু একটা বিষয় যেটা আমরা ভাবছি যে যেমন ধরো ইনসার্জেন্টদের সম্বন্ধে আমরা জানতে চাইছি। এবার if I am not able to go and meet the insurgents, and even if I meet them, whether there is any possibility যে আমি তাদের থেকে যে রেসপন্স পাবো সেটা সঠিক রেসপন্স পাবো, সেটা
আদৌ সত্য কিনা, that is again a big question mark that needs to be understood. So any work, any question, research problem might be very interesting, but you must also answer this question to yourself যে আমি যখন একটা প্রোগ্রামের জন্য ঢুকছি, এটা হয়তো আমার লাইফ টাইম এঙ্গেজমেন্ট হতেই পারে, কিন্তু if I am entering into a program, then is it possible that I'll be able to finish it within 5 years or 10 years, 6 years, or whether I'll be able to collect responses, বা আমি রেসপন্স যখন নিতে যাব তখন কি আমি সেটা পারবো, বা আমার কি সেই স্কিলটা আছে এটাকে করা, because often we may be good in some kind of work and may not be good in another kind of work. হয়তো আমি কোয়ালিটেটিভ রিসার্চ বেটার করি, কোয়ান্টিটেটিভ রিসার্চ কম ভালো করি, এবং আমি এমন একটা কিছু নিলাম যেটা কোয়ান্টিটেটিভ রিসার্চ করতে হবে, এবং সেখানে গিয়ে আই এম নট এবল টু ইউজ দ্য প্যাকেজেস, আই এম নট এবল টু আন্ডারস্ট্যান্ড আমি কিভাবে প্রশ্ন করব, কি করে কম্পিউট করব, সেগুলো আমি পারছি না, then it will be a major problem. হয়তো it will be like it is something advocated, but you must also test yourself, assess yourself যে আমার স্কিলস কি, আমি কি এটা শিখে নিতে পারবো, আমার কি অ্যাপটিটিউড আছে সেটার ক্ষেত্রে। সো অ্যাপটিটিউড কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, নট জাস্ট question of whether you are biased or not, but it is also a question of not like your skill, তোমার স্কিল কতখানি, কোথায় তুমি you feel comfortable. So if somebody is comfortable in doing a research on some thing related to international politics, somebody is comfortable in doing a research, feels connected, rather there is a connect, and also their assessment of one's skill about whether I will be able to handle it or not. Now যখন এগুলোও করা হলো, কিন্তু দেখা যাচ্ছে যে স্টিল আই এম নট এবল টু চুজ মাই টপিক, এটা কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় ছাত্রছাত্রীর মধ্যে, যে আমি এত কিছু করার পরেও, আমি এত কিছু পড়লাম, কিন্তু স্টিল আমি বুঝে পাচ্ছি না আমি কি করে করব, কোন বিষয়ে কাজ করব, এবং আমি কোথাও গিয়ে একটা ব্লক হয়ে যাচ্ছে, আমি পারছি না, তখন সেই ক্ষেত্রে আমি কি করে এগোবো। তো সেই ক্ষেত্রে যেটা বলা হয় যে পুরনো গবেষণাকে আমরা যেটা অ্যাডভাইস করি যে পুরনো রিসার্চ গুলোকে স্টাডি করো, শোধ গঙ্গায় চলে যাও, গিয়ে রিড দ্য থিসিস, যেগুলো পুরনো রিসার্চ আছে সেই বিষয়ে বা আরো অন্য বিষয়ে, রিড ইট অ্যান্ড সি কোন জায়গায় তোমার মনে হচ্ছে দ্যাট আই অ্যাম ফিলিং কমফোর্টেবল বা আমার ভালো লাগছে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রেমিং আ প্রবলেম রিকোয়ার্স দ্যাট ইউ মাস্ট অলসো ফিল কানেক্টেড, অ্যান্ড সেকেন্ড হচ্ছে যখন আমি রিসার্চ প্রবলেমটা ফ্রেম করছি তখন কিভাবে ফ্রেম করব, অনেক সময় ওই জায়গাতে গিয়ে সমস্যা হয় যে আমি কি করে করব, how to do it. This is something that you have to train yourself. Of course your guide will help you, of course তিনি তোমাদের হেল্প করবেন যে কি করে ওটাকে করবে, কিন্তু one of the method that one can do is going to the various old thesis that is already cleared in various universities, ভালো ভালো কাজ প্রচুর আছে, তাদের ওখানে দেখা, নট নেসেসারিলি তোমার প্রথমে মেথডটা শেখা দরকার যে কি করে লিখতে হয়, লেখাটাও শেখা দরকার, এবং তারপরে কিভাবে এগোতে হবে, মানে তুমি তোমার জিনিসটাকে কিভাবে সাজাবে, এই সাজানোটাও কিন্তু ওই জায়গা থেকে তুমি নিজেকে ট্রেন করতে পারবে, অ্যান্ড ইট ইজ নট দ্যাট ওয়ান ডে তে তুমি করে ফেলবে, ইট উইল বি মাল্টিপল ড্রাফটস। ইনফ্যাক্ট যে সিনপসিস গুলো আমাদের কাছে আসে, ধরো আমার কাছে আমি যখন দেখি তখন অনেক 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 ক্ষেত্রে কিন্তু 12-13টা ড্রাফটও হয়ে যায়, বিকজ ইট ইনফ্যাক্ট মোর হয়, হয়তো 1.5 বছর 2 বছর ধরে একটা কাজই হয়ে যাচ্ছে যে প্রবলেমটাকে ভালো করে লিখতে হবে, বিকজ আনটিল আনলেস ইউ ফিল কানেক্টেড, ইউ আর এবল টু ডিফেন্ড ইউর কোয়েশ্চেন্স, ইউ আর এবল টু গো হেড উইথ ইট, তুমি কিভাবে কাজটা করবে তুমি তোমার মাথায় ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ কিন্তু কাজটা হবে না, বিকজ ইউর গাইড ইজ নট গোয়িং টু টেল ইউ এভরিথিং, ইট ইজ নট desirable also to expect that guide will do everything for you, তোমার টপিকও চুজ করে দেবে, তোমাকে কিভাবে কাজটা করতে হবে সেটাও বলে দেবে, আর তুমি শুধু বসে বসে কাজ করবে, then you will not learn anything. তুমি যদি রিসার্চটাকে একটা লার্নিং এক্সপিরিয়েন্স ভাবতে চাও, বিকজ তোমাকে বুঝতে হবে যে তুমি আজকে যে পিএইচডিটা করছো দিস ইজ নট দ্য এন্ড, তোমাকে আগামীতেও অনেক পেপার লিখতে হবে, অনেক রিসার্চ করতে হবে, বিকজ ইটস আওয়ার প্যাশন, তাই জন্যই তুমি কাজটা করছো। সুতরাং তুমি নিজেকে ট্রেন করবে, সেলফ স্টাডি করবে, সেলফ স্টাডি ইজ ভেরি ইম্পর্টেন্ট while you are doing it. So this is another point that you have to keep in mind. এবার in the process when you are working, like তুমি হয়তো প্রচুর পড়াশোনা করছো এবং ওখানে গিয়ে দেখলে যে তুমি এমন কিছু বিষয় আবিষ্কার করলে যেগুলো আগের রিসার্চ গুলো অ্যাড্রেস করেনি,
So although it may be said that এইটার উপরে প্রচুর কাজ হয়ে গেছে, but if you are able to defend your work, যে না এটা এই বিষয়ের আমার কাজ হয়নি, আমি এটা দেখেছি and এখানে এখানে গ্যাপস আছে, and you are able to put down your question, then you are one step ahead in the sense that তুমি কিন্তু তোমার রিসার্চ প্রবলেম বানানোর রাস্তায় অনেকটা এগিয়ে গিয়েছো। আরেকটা বিষয় যেটা দেখা যায় যে ল্যাঙ্গুয়েজ, হাউ টু রাইট, এই ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু শেখার বিষয়। অনেক ক্ষেত্রে আমরা কিন্তু রিসার্চটা করার আমাদের যদি দেখা যায় যে ভালো রিসার্চার যারা ভালো ভালো বই লেখেন, সেই জন্য বলা হয় যে অনেক সময় যে বাইরের যে ইউনিভার্সিটিগুলো থেকে বড় বড় বইগুলো স্কলার্স যারা আছেন তারা যে লেখেন সেটা পড়া কেন দরকার, বিকজ দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ নো। যেমন ছোটবেলায় আমরা যখন পড়াশোনা করছি তখন আমাদের বলা হতো গল্পের বই পড়ো। এই যে হ্যাভ ইউ এভার আস্কড যে কেন লাইব্রেরি একটা পিরিয়ড থাকতো আমাদের স্কুলে? ওয়ান অফ দ্য রিজন ইজ যে লাইব্রেরিতে কি হবে, বাচ্চা লাইব্রেরিতে গিয়ে বই পড়বে, বই পড়লে ভাষার উপর দখল আসবে, ল্যাঙ্গুয়েজের উপরে দখল আসলে কিন্তু আমরা আরো ভালো করে নিজের যে চিন্তা ভাবনাটা সেটা সামনে রাখতে পারবো, and we'll be able to do justice to the work. হয়তো আমার মাথায় অনেক প্রশ্ন আসছে কিন্তু সেটা আমি লিখতে পারছি না। অনেক ক্ষেত্রে একটা সমস্যা হয় যে বাংলা মাধ্যম দিয়ে পড়ে এসছি বা ভার্নাকুলার মাধ্যম দিয়ে পড়ে এসছি, এবার লিখতে হবে ইংরেজিতে, আমি লিখতে পারছি না। ওয়ান অফ দ্য বেস্ট মেথড ইজ নট দ্য গুগল মেথড, সেটা হচ্ছে নিজে আগে লেখো, বাংলায় লেখো, নিজের ভাষাতেই লেখো, রাইট ইট ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দেন ট্রাই টু ট্রান্সলেট ইট। তাতে কি হবে, তোমার নিজের সাবজেক্টের উপরে দখল হবে। কারণ মেশিন যেটা ট্রান্সলেশন হয় তাতে একটা সমস্যা হয়েই যায় যে মেশিন ট্রান্সলেশন কিন্তু সবসময় ডাবল মিনিং, অনেক সময় তুমি যেটা মিন করছো সেটা হয়তো সে বুঝছে না এবং সে এমন কিছু লিখে দিল যেটা তুমি ঠিক বলতে চাও। সেই জন্য দিস ইজ আ মেজর প্রবলেম, যেটা আমরা অ্যাডভাইস করি যে স্কলারসদের ডোন্ট ইউজ, ইউ ক্যান ইউজ ফর গ্রামার, কিন্তু আবার একটা সমস্যা হয়ে যায় যে গ্রামারের চেকিং এর সময় অনেক সময় ওরা এমন ভাবে করে, ইনফ্যাক্ট আমি নিজে ট্রাই করে দেখেছিলাম একবার, যে ওরা এমন ভাবে চেঞ্জটা করছে যে সেটার মানেটাই পাল্টে যাচ্ছে, আমি ঠিক যেটা বলতে যাচ্ছি সেটা আসছে না, অন্য কিছুই চলে আসছে। ফলে এই জায়গাটা মাথায় খেয়াল করতে হবে যে আমার মেশিন লার্নিং এর মেশিন ট্রান্সলেশনটা যতটা পারি অ্যাভয়েড করব, এবং উইল ট্রাই টু ডু ইট উইথ আওয়ার ওন ল্যাঙ্গুয়েজ হয়তো খুব সাধারণ, মানে খুব সিম্পল ইংলিশ, দ্যাট ইজ অ্যাডভাইজেবল। খুব অর্নামেন্টাল এবং ডিফিকাল্ট ইংলিশে কোনো জিনিস প্লেস করা, দ্যাট ইজ নট স্কলারশিপ, বিকজ তোমাকে মাথায় রাখতে হবে যে আমি যে কাজটা করছি সেটা শুধু যে আমার সায়েন্টিফিক কমিউনিটি যারা পড়ছেন তারাই না, ইভেন একটা লেম্যানের কাছেও যাতে ইজি হয়, বিকজ আমি যে কাজটা করছি সেটা যদি একটা সাধারণ মানুষ সে সেটা বুঝতে পারে, হ্যাঁ টেকনিক্যাল টার্মস হয়তো বুঝতে পারছে না কিন্তু জিনিসটাকেই সেটা বুঝতে পারছে, দ্যাট ইজ দ্য স্কিল। অ্যান্ড এটাই কিন্তু দেখবে যে যারা বড় বড় স্কলার্স তারা কিন্তু সেটার উপরে খুব গুরুত্ব দেন যে তাদের ভাষা খুব সহজ ভাষা, তারা কিন্তু কঠিন ভাষায় লেখেন না, খুব সহজ ভাষায় সহজ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেন যে কিভাবে বিষয়টা কি। এবং এই জায়গাটাই কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে আমি যখন লিখছি হয়তো আমার ডিফিকাল্ট হচ্ছে যে আমি ইংরেজিটা জানি না, ঠিক আছে আমি আমার ভাষায় লিখছি, আমার ভাষায় লিখি, আগে প্রশ্নগুলো ঠিক করে নি, ক্লিয়ার হয়ে নি আমার মাথায় যে আমার প্রশ্নগুলো কি, এবং তারপরে আমরা সেটাকে নিজের ভাষায় ট্রান্সলেট করব, এবং ট্রান্সলেট করতে 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 কিন্তু তুমি অনেকটাই দখলে তোমার চলে আসবে যে আমি কিভাবে জিনিসটাকে প্লেস করব, কিভাবে লিখবো, কারণ লেখাটা অনেক পরে আসে, আগে কিন্তু তোমার প্রশ্নটাকে সাজানো দরকার, তোমার ফ্রেমিংটা খুব ইম্পর্টেন্ট, হাউ ডু ইউ ফ্রেম ইট। সো হোয়াট ইজ ইম্পর্টেন্ট, তোমার চয়েস অফ ওয়ার্ডস শুড বি ভেরি ক্লিয়ার, সেন্টেন্সেস শুড বি ভেরি সিম্পল সেন্টেন্স, এবং ক্ল্যারিটি থাকবে, ডাবল মিনিং থাকবে না, কোনো ডাবল মিনিং শব্দ রাখবে না যে এটাও হতে পারে ওটাও হতে পারে, তোমার শব্দ তোমার সেন্টেন্স গুলো বক্তব্যগুলো একদম পরিষ্কার থাকবে, সো দ্যাট যিনি পড়ছেন তিনি বোঝেন যে তুমি জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝেছো। তোমার মাথায় যদি ক্লিয়ার থাকে যে আমি এই বিষয় নিয়ে কাজ করতে চাই তাহলে কিন্তু তোমার কাজটাও অনেক সহজ হয়ে যাবে।
কারণ তুমি জানবে যে কোন কোন জায়গায় তোমাকে যদি প্রশ্ন করবে, নেক্সট প্রশ্ন যেটা করবে যে তুমি কিভাবে এটাকে টেস্ট করবে, তুমি কিভাবে এটাকে বুঝবে, তোমার প্যারামিটার্স গুলো কি। প্যারামিটার্স গুলো তুমি তখনই জানতে পারবে যখন তুমি পড়বে ভালো করে, তোমার লিটারেচার রিভিউটা ভালো থাকবে। তাহলে তুমি কি করবে, তখন লিটারেচার রিভিউ এর মধ্য দিয়ে তুমি কিন্তু প্যারামিটার্স গুলো জেনে নিচ্ছ, বা তোমার মাথায় ঠিক হয়ে যাচ্ছে যে আমি এই বিষয়গুলো দেখবো। হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ আর গোয়িং টু সি অ্যান্ড ওয়ের আর ইউ গোয়িং টু সি। এই দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যে তুমি কি দেখবে আর কোথায় দেখবে, কোন জায়গা থেকে তুমি নেবে। ধরো আজকে যদি আমি বলি যে আমাকে একটা আধার কার্ড বানাতে হবে, ফর এক্সাম্পল, ওকে, আধার কার্ড বানাতে হবে, তার জন্য আমাকে একটা অফিস খুঁজতে হবে। এবার আধার কার্ডের সেন্টার একটা আছে, এবার আরো কি করব আমি, তখন আমি কিন্তু খুঁজবো যে কোন কোন জায়গায় আধার কার্ডের সেন্টার হতে পারে, এবং তখন আমি সেইটা রিলেটেডই কিন্তু প্রশ্ন হয়তো ইন্টারনেটে দেখবো, বা আমি লোককে জিজ্ঞেস করবো আর কোথায় কোথায় হয়, মানে ইউ আর ক্লিয়ার অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট। তো এই যে ক্ল্যারিটি, সেটা তখনই আসবে যখন তুমি অনেকটা ভালো করে তুমি তোমার জিনিসটা পড়ে এসছো, এন্ড ইউ নো, ইউ হ্যাভ এ লট অফ নলেজ অ্যাবাউট ইট, যে কি কি বিষয় দিয়ে এগুলোকে দেখা যায়, কি কি প্যারামিটার্স দিয়ে আমি এগুলো দেখবো, কি কি ভেরিয়েবলস দিয়ে আমি এগুলোকে টেস্ট করব। আরো যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমাদের অনেক সময় আমরা অনেকগুলো শব্দ, যেমন ধরো ইনইকুয়ালিটি বা লিটারেসি, তো এইবার এই বিষয়গুলো আমরা না খুব সহজভাবে ব্যবহার করি, অনেকগুলো টার্মস আছে আমরা খুব সহজভাবে ব্যবহার করি, যে এম্পাওয়ারমেন্ট। এবার এগুলোর মানেটা কি, উই শুড বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট, অ্যান্ড উই শুড বি asking more and more questions so that we are breaking our questions. আমরা আমাদের প্রশ্নগুলোকে ভেঙে 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 তৈরি করি, এবং সেই জায়গাতে যেটা আমাদের মূল থাকা, যেমন ধরো একটা এক্সাম্পল আমি দিতে পারি, যে স্বাধীনতার সময় আমরা যতটা আমাদের ধরো সাক্ষরতা ছিল, তার থেকে এখন অনেক বেশি আমরা যদি দেখি যে সাক্ষরতা বেড়েছে, ঠিক আছে। এবার এই যে সাক্ষরতা বেড়েছে, এটা আমি দেখতে চাই যে কি কি কারণে সাক্ষরতা বেড়েছে, ঠিক আছে। তাহলে এইবার যখন আমি দেখছি যে সাক্ষরতা বেড়েছে, কি কি কারণে বেড়েছে, এবার সাক্ষরতার জিনিসটা কি আমাকে কিন্তু এক্সপ্লেন করতে হবে, যে হোয়াট ডু আই মিন বাই সাক্ষরতা, সাক্ষরতাটা মানে কি, আমি কোন জিনিসটাকে স্বাক্ষর বলছি, যে শুধু নাম সই করতে পারে সেটা স্বাক্ষর, না সে স্কুলে ভর্তি হয়েছে সেটা স্বাক্ষর, না ক্লাস 5 অব্দি পড়াশোনা করেছে সেটা স্বাক্ষর, কাকে আমি স্বাক্ষর বলবো, যে রিডিং রাইটিং স্কিল আছে তাকে স্বাক্ষর বলবো, যে স্কুলে এন্ট্রি নিয়েছে কিন্তু রিডিং রাইটিং পারে না তাকে স্বাক্ষর বলবো, যে শুধু সই করতে জানে তাকে স্বাক্ষর বলবো, কাকে স্বাক্ষর বলবো। এবার এটা যেমন একটা প্রশ্ন, এই সাক্ষরতা আমরা ফট করে লিটারেসি ব্যবহার করছি, লিটারেসিটাকে কি অর্থে একটা গভর্নমেন্ট ডকুমেন্টসে ব্যবহার করা একরকম, কিন্তু আমরা যখন রিসার্চের ব্যবহার করছি তখন কিন্তু আমাদের ভাবতে হবে হাউ শুড উই লুক অ্যাট ইট। সেকেন্ডলি, আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আমরা পলিসিস গুলো নিয়ে যখন স্টাডি করছি, যে আমি বলছি যে সেগুলোর কিভাবে দূরীকরণ হয়েছে, বা কিভাবে আমরা এটাকে লিটারেসিটা বাড়িয়েছি, আমাদের এখানে সাক্ষরতা বেড়েছে, আমরা যখন একবার ক্লিয়ার হয়ে গেছি যে সাক্ষরতা বলতে আমরা বুঝছি যে ফাউন্ডেশন লিটারেসি আছে, ফাউন্ডেশনাল লিটারেসি বলতে সে রিডিং রাইটিং এবং সামান্য ক্যালকুলেশন ম্যাথস স্কিল আছে, সে রিড করতে পারে, ম্যাথমেটিক্স স্কিলস আছে, তো ফাউন্ডেশন লিটারেসি থাকলে আমি ধরে নিচ্ছি তাকে লিটারেট। এবার নেক্সট হচ্ছে যে আমরা যখন ভাববো যে কোন কোন পলিসির মধ্য দিয়ে, কোন কোন পলিসির ফলে তারা এই জায়গায় এসছে, তখন কিন্তু আমার নেক্সট স্টেপ আসছে যে কি কি কারণ যখন আমি খুঁজছি, যে কেন হলো এই যে ডেভেলপমেন্টটা হলো, যে কেন হলো, শুধু কি স্কুল খোলার জন্যে, নাকি স্টুডেন্টসদেরকে অ্যাওয়ারনেস জেনারেট করা হয়েছে, যে বাবা মায়ের মধ্যে অ্যাওয়ারনেস জেনারেট করা হয়েছে যে ইউ শুড গো ফর এডুকেশন, ইউ শুড সেন্ড ইউর চিলড্রেন টু স্কুল, তার জন্য আমাদের সাক্ষরতা বেড়েছে, নাকি আমাদের বাধ্য করেছে। যেমন ধরো আমরা যদি এখন আমরা অনেকবারই বলছি যে আমাদের আমরা অনেক এগিয়ে গেছি ডিজিটালাইজেশনের ক্ষেত্রে, আমাদের অনেক কিছু আমরা ডিজিটাল অনলাইন পেমেন্ট শিখে গেছি, এগুলো হয়েছে। এবার ওয়ান অফ দ্য রিজনস কিন্তু আমরা কখনোই কোনোদিনই অ্যাভয়েড করতে পারবো না, যে কোভিড ওয়াজ ওয়ান অফ দ্য রিজন, যেটা আমাদের বাধ্য করেছে, কারণ আমরা তখন চেয়েছি যে আমরা টাচ যাতে করতে না হয় এমন কিছু ধরনের পেমেন্ট সিস্টেম থাকা দরকার, যার ফলে আমাদের এই মুভমেন্টটা হয়েছে, আরো ফাস্ট হয়েছে, যেটা অন্য দেশে হয়তো টাইম নিয়েছে, বা কোভিড না থাকলে হয়তো হতো না, কিন্তু দিস ইজ ওয়ান ফ্যাক্টর। তার এই ধরনের ফ্যাক্টরসকে আইডেন্টিফাই করাটাও কিন্তু ইম্পর্টেন্ট ওয়েন উই আর টকিং অ্যাবাউট যে সাক্ষরতা কি করে বাড়লো এবং এই দূরীকরণটা কি করে হলো, ইরাডিকেশন অফ ইলিটারেসি কি করে হলো।
ভারতবর্ষে। ফলে আমার এই চয়েস অফ প্যারামিটার্স কিন্তু খুব সাবধানে করতে হবে যে আমি কি কি, বিকজ দিস ইজ সামথিং দ্যাট আই হ্যাভ টু টেল। আমি যখন আমার রিসার্চ প্রবলেমটা ফ্রেম করছি, করার সময় আমার মাথায় এটাও থাকা দরকার যে আমাকে যদি প্রশ্ন করা হয় যে কি কি প্যারামিটার দিয়ে তুমি এই বিষয়টা টেস্ট করবে, তখন আমি যেন ক্লিয়ার থাকি। তাহলে শুধু ফ্রেমিং আর সোর্সটা আমার বুঝে নিলেই হবে না যে আমি এখান থেকে আমার সোর্স এখান থেকে এইভাবে আমি আমার স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম বা ফর্মুলা ফ্রেম করলাম, আমার প্রশ্নটাকে বানালাম বা আমার রিসার্চ প্রবলেমটাকে আইডেন্টিফাই করে ওটাকে সাজিয়ে লিখলাম, and also developing the questions, but I should be clear about two other things. এক, আমি কি কি বিষয় দেখব, যে তার জন্য আমি এই যে প্রশ্নের উত্তরগুলো খোঁজার জন্য আমি কোন কোন জায়গায় যাব আর কি কি বিষয় দেখব। আর দ্বিতীয়, যে আমি আমার ডেটাটা কালেক্ট করব যে কিভাবে করব এবং অ্যানালাইজই বা কি করব, কি টেকনিক্স ব্যবহার করব, বিকজ ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্য অ্যাপ্রোচ ইউ টেক। ওয়েদার তুমি কোয়ান্টিটেটিভ নেবে না কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ নেবে, সেটা তোমাকে কিন্তু ক্লিয়ারলি মেনশন করে দিতে হবে। ইউজুয়ালি অনেক ক্ষেত্রে দেখা যায় যে একদম এক্সাক্ট কোয়ান্টিটেটিভ বা এক্স্যাক্টলি কোয়ালিটেটিভ হয় না, মিক্সড অ্যাপ্রোচ হয়ে যায়। কিন্তু মিক্সড অ্যাপ্রোচ নিচ্ছি যে তার রেশনালটা কিন্তু ভেরি ক্লিয়ার থাকা উচিত। তো সবশেষে এটাই মাথায় থাকা উচিত যে আই শুড বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট ওয়াই আই এম ডুইং দ্য ওয়ার্ক, হোয়াট আর দ্য থিংস দ্যাট আই এম গোয়িং টু লুক ফর, আমার কোয়েশ্চেন্স গুলো কি কি, আমি কি জিনিস খুঁজছি, দ্যাট শুড বি ক্লিয়ার। আমি কোথায় যাব খুঁজতে, কেন যাব, এবং আমি এই বিষয়ের কিভাবে ডেটা কালেক্ট করব, আমি কিভাবে কালেকশনটা করব, এবং আমি অ্যানালাইজটা কিভাবে করব। এই বিষয়টা কিন্তু তোমার এই ফ্রেমিং অফ দ্য প্রবলেমের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছে, এবং এটাকে ক্লিয়ারলি আমি যতক্ষণ না এটাকে ক্লিয়ারলি বুঝতে পারছি, আইডেন্টিফাই করতে পারছি এবং পয়েন্ট আউট করতে পারছি, ততক্ষণ কিন্তু আমার কাজটা এগোচ্ছে না। সেকেন্ড থিং ইজ অ্যাবাউট হাউ আই এম গোয়িং টু recognize what should I do. So there is a very important মানে আমার যে কাজ করার সময় আমার অলরেডি কিন্তু ডেটা কালেকশনটা শুরু হয়ে যাচ্ছে when I am developing my problems, আমি যখন প্যারামিটার্স গুলো ঠিক করছি। নট নেসেসারি যে আমি যে লিটারেচার রিভিউ পড়েছি সেখানেই আমি সব পেয়ে যাচ্ছি, হয়তো ইট মে রিকোয়ার দ্যাট আই মে গো টু দ্য ফিল্ড। অনেক সময় ইনফ্যাক্ট এটা যদি এম্পিরিক্যাল কাজ হয় তাহলে ইট ইজ অলওয়েজ অ্যাডভাইসড দ্যাট গো টু দ্য ফিল্ড। যে অনেক সময় হয়তো খুব ইন্টারেস্টিং প্রবলেম মনে হতে পারে, বাট ইট মে বি আনটেনেবল, হয়তো করাই যাবে না, নট রিসার্চেবল অলসো, বিকজ এটা তুমি রেসপন্সই পাবে না। কাউকে তার ব্যক্তিগত বিষয় নিয়ে যদি আলোচনা করো, তুমি হয়তো জানতেই পারবে না, সে হয়তো বলবেই না। তো সেই জন্য আমার এটাও জানা দরকার যে আমি যেখানটা চুজ করছি সেটা আমি এক্স্যাক্টলি ঠিকঠাক জায়গায় চুজ করছি, কারণ হয়তো আমার প্রবলেমটা খুব ইন্টারেস্টিং, কিন্তু দেখা গেল যে আমি ফিল্ডে গিয়ে সেটা পারছি না, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ইজ অলসো দ্যাট উই আর পার্ট অফ দ্য সোশ্যাল সিস্টেম। হয়তো সেখানকার পলিটিক্যাল সিচুয়েশন বা সোশ্যাল সিচুয়েশন বা ইকোনমিক সিচুয়েশন এমন যে আমরা সেটার উত্তর খুঁজে পাবো না বা আমাদের কেউ উত্তর দেবে না। সেই জন্য আমরা অলরেডি যেটা করি সেটা একটা মেথড অলরেডি আমরা ব্যবহার করতে থাকি, সেটা হচ্ছে অবজারভেশন। সেই অবজারভেশনের মধ্য দিয়ে আমরা একটা প্যাটার্নকে বোঝার চেষ্টা করি। আমরা যেটা করি যে ফিল্ডে গিয়ে অনেক সময় আমরা জাস্ট অবজার্ভ করি, and very often before we start writing our work, আমরা প্রপোজাল লিখি বা আমার রিসার্চ প্রবলেমটাকে ফ্রেম করি, আমরা রিসার্চ কোয়েশ্চেন্স গুলো নিয়েই ফিল্ডে গিয়ে অনেক সময় কাটানো হয়, যে সো দ্যাট উই ক্যান অলসো গেট টু নো যে আর কি কি কোয়েশ্চেন্স আসতে পারে যেটা আমার ঘরে বসে মনে হচ্ছে না বা পড়ে মনে হচ্ছে না, ফিল্ডে গেলে হয়তো আমার মাথায় আসবে। অ্যান্ড দিস ইজ অলসো ওয়ান অফ দ্য থিংস দ্যাট ইজ অ্যাডভাইসড, যে কাজ করার আগে বা ফিক্স করার আগে যে আমি এর উপরে কাজ করব, তো প্যারামিটার্স গুলো আরো কি কি হতে পারে সেটা বোঝার জন্য ফিল্ডে যাওয়া দরকার। তাতে কি হবে যে একটা স্পেসিফিক অবজারভেশন হবে এবং তার ফলে একটা প্যাটার্নকে রিকগনাইজ করা যাবে যে হ্যাঁ এটা এরকম একটা দেখা যাচ্ছে যে এই প্যারামিটার্স গুলো তুললে হয়তো আমি আমার প্রশ্নের উত্তরগুলো পেতে পারি, এবং তার পরবর্তীতে আমরা একটা জেনারেল কনক্লুশনে আসতে পারি। এবং এই জেনারেল কনক্লুশনের যেটা আগে বললাম যে আমাদের দুটো মেথড হতে পারে, একটা হতে পারে ডিডাকশন আর একটা হতে পারে ইন্ডাকশন। এবং একটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে এক্সিস্টিং থিওরির ক্ষেত্রে আমরা একটা হাইপোথিসিস ফর্মুলেট করে তারপরে ডেটা কালেক্ট করে we analyze the data and either we accept it or reject the hypothesis, or we may just go into we can also start with
সামথিং লাইক আমরা মাইক্রো লেভেলে কিছু জিনিসপত্র দিয়ে একটা প্যাটার্ন বের করে দেন উই আর গোয়িং টু fine, like we may go to the field, develop some collect some observations, try to develop a pattern, and then come and connect it with a theory that is called inductive. So this can also be this can also be one of the ways. But what is important is that we also need to keep in mind that certain questions need to be kept while we are framing our research problem. What are these questions? Number one is what are we going to study? Because very often we are not much focusing on আমরা কি কাজ করতে চাই। কেন কি এটাই প্রশ্ন হয় যে তোমার কাজটা কি। প্রশ্ন তুমি যখনই বলবে যে আমি কাজ করতে চাই, তুমি তোমার কাজটা কি সেটা সম্বন্ধে তোমার একটা ক্ল্যারিটি থাকা দরকার। কোথায় কাজ করতে চাও, ওয়ের, উইচ ইজ দ্য একাডেমিক ডোমেইন, কোন ডোমেইনে তুমি কাজ করতে চাও, কোন বিষয়ে কাজ করতে চাও, কোন জায়গা থেকে তুমি কাজ করতে চাও, সেগুলো কিন্তু তোমার একটা ক্ল্যারিটি থাকা দরকার। থার্ড হচ্ছে যে তুমি যে স্টাডি করছো সেটার সম্বন্ধে মানে সেই যে প্রসেসটা তুমি বলতে চাইছো যে এখানে এ ইজ রিলেটেড টু বি বাট দেয়ার ইজ a causal connection, then you must also try to understand this causal basis, যে how it is happening, কি করে হচ্ছে সেটা সম্বন্ধে তোমার একটা প্রশ্ন থাকা দরকার তোমার রিসার্চ কোয়েশ্চেন্স এর মধ্যে, যে কি করে হচ্ছে। শুধু এটা হচ্ছে ডিসক্রাইব করে গেলাম হবে না, কেন কিভাবে হচ্ছে সেটা তোমার একটা প্রশ্ন থাকা দরকার, দ্যাট ইউ আর ট্রাইং টু লুক ইনটু দ্যাট হাউ আর দিস প্যারামিটার্স রিলেটেড অর হাউ ইট ইজ হ্যাপেনিং, হাউ আ প্রসেস ইজ হ্যাপেনিং। এবং সেখানে একটা ওয়াই কোয়েশ্চেনও খুব দরকার, যে কেন হচ্ছে। হচ্ছে তো ভালো কথা, প্যারামিটার a b c d are getting related or a is related inversely related to b, but why it is happening, that is also essential. So and it is also important, very often we find that যে কিছু কিছু জিনিস কোনো সময় হচ্ছে, কোনো সময় হচ্ছে না। Okay, this is also important because when you are defending your work you should also be very clear about it, যে কখন এই জিনিসগুলো দেখা যাচ্ছে, যে কোন ভেরিয়েবলস থাকলে, যে সাপোর্টিং ভেরিয়েবল আছে যে এই ইভেন্টটা দেখা যাচ্ছে, আবার কখন এটা দেখা যাচ্ছে না। So you should be very able to also raise this question, সেটাও তোমার প্রশ্নের মধ্যে থাকা দরকার, যে তুমি কখন এটা যখন তুমি খুঁজছো, তুমি রিসার্চটা করছো, তখন এটাও জানা দরকার যে এটা হচ্ছে, ভেরি গুড, কেন হচ্ছে বোঝা গেল, কিন্তু কখন হচ্ছে আর কখন হচ্ছে না সেটাও কিন্তু আইডেন্টিফাই করা দরকার। and then only it becomes a scientific study, because you are interested to do a scientific study, সেই জন্য এই জায়গাটা তোমার ক্ল্যারিটি থাকা খুব জরুরি। আর আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, যে আমরা যখন কনসেপ্টস গুলো পড়বো, আমরা কিন্তু we will not study them as independent concepts, but we will try to integrate. There is a need to integrate concepts as well as integrate the approaches. Very often আমরা হয়তো মনে করি যে না, আমাকে এটা কোয়ান্টিটেটিভলি স্টাডি করতে হবে, because I have to show my statistical techniques, আমাকে এই প্যাকেজগুলো ব্যবহার করে করতে হবে, I want to be very scientific and mathematical. Very true, but remember one thing, research problem is very important, and important is how to solve the puzzle, solve the problem, solve the question. Since your target is to solve the question, find an answer to the difficulty, find an answer to the question, so what is important is the method should be supporting the process, it should not be a hindrance to the process. আমার যে কাজটা প্রবলেমের জন্য, এটা মেথডটা যেন আমার একটা ব্লক না তৈরি করে। সুতরাং I should be open about using different methods and also addressing, মানে যেটা আমি হয়তো লিখেছি এবং তারপরে আর অন্য কোনো মেথড ব্যবহার করব না, যদিও ওটা করলে বেটার হয়, সেই ক্ষেত্রে কিন্তু it is always advised that you can always discuss it with your advisory committee, and there are cases where certain methods were not even thought of, like during COVID. Actually, there were a lot of research done. In fact, under me there was one person who was researching, and we tried to invent something, because we did not have access and we could not stop the process also of data collecting, because that was in between. ডেটা কালেকশন শুরু হয়ে গেছে, মাঝখানে কোভিড ব্লক হয়ে যাচ্ছে, তখন সেই ক্ষেত্রে we had to invent a new method or new way of collecting data, getting across to the respondents
getting them to talk and getting them to answer or get the responses. So এই ক্ষেত্রে কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে it is not sacrosanct যে যেটা আমি নিয়েছি সেভাবেই আমাকে থাকতে হবে. So we have to also understand that what is important is your problem is important. Framing the problem in very clear, simple language is important. You should be clear about the concepts. You should be able to understand the linkages between the concepts. আর অ্যাপ্রোচের ক্ষেত্রেও কিন্তু একটা openness থাকতে হবে. So openness in the mind of the researcher is very important. Of course, boundaries draw করা উচিত, না হলে কি হবে, we will be confused and আমাদের কাজটা খুব হিজিবিজি হয়ে যাবে and there will be no clarity in the work. সুতরাং বাউন্ডারিজ বা লিমিটসটা সবসময় সেই জন্য দেখবে যে স্টাডিগুলোতে লেখা থাকে একটা কোলন দিয়ে তারপরে হয়তো দেখা যাচ্ছে একটা ইয়ার দেওয়া হচ্ছে বা এই পিরিয়ড থেকে এই পিরিয়ড একটা পিরিয়ডাইজেশন করা হচ্ছে. এই কারণেই করা হচ্ছে যে এতে রিসার্চারের সুবিধা হয় যে ওই পিরিয়ডের মধ্যে কাজটা করব, তাহলে কি হয় লিমিট থাকছে. কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কাজে দেখাও যায় এরকম যে হয়তো দেওয়া হয়েছে যে একটা পিরিয়ড, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে পরবর্তীটা খুব ইম্পর্টেন্ট ফর দ্যাট পার্টিকুলার কোয়েশ্চেন. সেই ক্ষেত্রে কিন্তু আরেকটা অ্যাডিশনাল চ্যাপ্টার ইউজ করা হয় বা অ্যাড করা হয়, কিন্তু হ্যাঁ টাইটেলে চেঞ্জ করা হয় না, কিন্তু ইট কামস অ্যাজ আ পার্ট অফ এ কনক্লুশন বা অ্যাজ এ ফিউচার রিসার্চ এজেন্ডা এইভাবে আসে. কিন্তু ওই তোমার মাথায় রাখতে হবে যে দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি এসেনশিয়াল দ্যাট ওয়েন ইউ আর গিভিং দ্য টাইটেল টু ইয়োর ওয়ার্ক, তোমাকে মাথায় রাখতে হবে যে আমি যেন টাইটেলটা এমন ভাবে না হয়ে যায় যে আমাকে ব্লক করে দিচ্ছে and I'm not able to go ahead. So you should be very clear and before you put your proposal তোমার এই বিষয়গুলো খুব ক্ল্যারিটি থাকা দরকার. সেই জন্যই পড়াটা বেশি দরকার, রিফ্লেকশন দরকার and also openness, and if required you need to go to the field, talk to people who are working on it, যারা অলরেডি কাজ করছেন তাদের থেকেও অনেক কিছু জানা যেতে পারে যে what are the problems in the field, or যেটা হয়তো ওই রিসার্চের মেজর ইস্যুস উঠে আসছে, হয়তো তুমি সেটা এমনি কোনো বইয়ে পেলে না, বাট ইউ get to know. That's why it's essential to attend seminars also or talks and lectures. And today আজকের দিনে যেহেতু আমরা প্রচুর অনলাইন লেকচার্স পাই, সেজন্য অনেক বড় বড় স্কলার্স তাদের ইউটিউবে ভিডিওস আছে যেখানে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, সেগুলো শুনলে কিন্তু ইউ গেট আ লট অফ information, ideas and also clarity in your mind যে আমি ঠিক রাস্তায় যাচ্ছি কি যাচ্ছি না. And once you have kind of decided, you must be very clear when you are framing your problem যে আমি কি কি বিষয়, যেটা আজকে আমরা আলোচনা করলাম যে আমরা কি কি বিষয়গুলো মাথায় রাখবো এবং কিভাবে আমাদের প্রবলেমটাকে ফ্রেম করতে হবে, কোন সোর্স থেকে আমরা আনতে পারি, আমাদের হেল্প নিতে পারি এবং কোন কোন বিষয় আমরা মাথায় রাখতে পারি এবং কোন বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার যে আমরা এই বিষয়গুলোতে very very careful থাকবো, otherwise we will not be able to give a very clear work. কারণ আমার কাজটা হচ্ছে প্রশ্নের সমাধান বের করা, প্রশ্নের উত্তর বের করা in through my research, and it should be ক্লিয়ার. যত আমার ক্ল্যারিটি আসবে আমার কাজে তত ভালো কাজটা হবে এবং ইউ উইল অলসো ফিল দ্যাট যে তার থেকে কিন্তু তুমি আরো অনেক প্রশ্ন জেনারেট করতে পারছো ফর ইয়োর ফিউচার ওয়ার্ক. অ্যান্ড as a researcher who is passionate about one's work, it is advisable or rather it is desirable যে তার রিসার্চটা এমন হবে যে তার ওটার থেকে আরো সে ফিউচার ওয়ার্ক করতে পারে. এবং সেই ক্ষেত্রে আরেকটা অ্যাডভাইস ইজ দ্যাট ওয়েন ইউ আর ওয়ার্কিং, এরকম হতে পারে যে মনে হচ্ছে যে আরে এই জিনিসগুলো এটার মধ্যে ঢুকলে ভালো, হয়তো সুপারভাইজার বলছেন না এটাতে এখানে এইগুলো অন্য একটা বিষয়ের দিকে যাচ্ছে, সেই ক্ষেত্রে দ্যাট I tell my students যে সব সময় নোটস করে রাখো যে এই কনটেক্সটে আমার এই প্রশ্নটা মনে হয়েছে, কিন্তু এই প্রশ্নটা হয়তো এখানে রেলেভেন্ট না, ফিউচারে when you have submitted your work এবং তখন তুমি আরেকটা নিজে ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে চাইছো, তখন কিন্তু এই কোয়েশ্চেন্স গুলো তোমাকে খুব হেল্প করবে টু ডু মোর রিসার্চ. এন্ড দ্যাট ইজ হোয়াট ইউ শুড অ্যাটেম্প্ট টু. You should develop yourself into an independent researcher who is able to choose his or her own research problem, able to go ahead with it. এবং after completion of PhD, যেটাই পিএইচডি ডিগ্রি করো বা অ্যাসাইনমেন্ট করো বা টার্ম পেপার করছো, একটা করার পরে একটাই হবে তোমার লার্নিং এক্সপিরিয়েন্স. you should put in your efforts in such a way so that it becomes your learning experience, and after that you are able to do it on your own independently. এবং সেটাই তোমার লক্ষ্য হওয়া উচিত, because that is how you progress. Okay, so that's it for today.
and over to the Somiron and Prakash. Thank you. থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। খুব সুন্দর আলোচনা হয়েছে আজকের। কিছু প্রশ্ন এখানে এসেছে ম্যাম, প্রশ্নগুলো কি আমি করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলো। আচ্ছা, হ্যাঁ, একজন প্রশ্ন করেছে অজয় কুমার দাস যে পিএইচডি হোল্ডার ডক্টরে যারা ইতিমধ্যেই হয়েছেন অনেকেই ভালো প্রজেক্টর উপস্থাপক হতে পারছেন না, আমার মনে হচ্ছে উনি বলছেন আর কি। সেটা ওনার ব্যক্তিগত মতামত হতে পারে, কিন্তু সেটা নিয়ে তো আর কিছু বলার নেই। সেটা সবাই ডেফিনেটলি অনেকে ইটস হিজ পার্সোনাল পজিশন আর কি, সেখানে এটার সঙ্গে হ্যাঁ একদম একদম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন ওই দিবাকর গড়াই করেছে। Ma'am, I have done MSc in chemistry, but due to a great interest in political subject, I have done MA in political science IGNOU. I want to do PhD. If I clear UGC NET with GRF, will be accepted. Some said that not having science. at present NEP যখন চালু হয়ে যাচ্ছে, since it is already started, তখন ওই ইয়েটা কিন্তু ব্যারিয়ারটা ভেঙে দিয়েছে। কিছু কিছু ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করেই নেয়, তারা কিন্তু নিয়ে নিচ্ছে, বিকজ দেয়ার আর পিপল হু আর গোয়িং টু কাম, যারা হয়তো MA বা তার গ্র্যাজুয়েশন হয়তো তার অন্য সাবজেক্টে এবং MA হয়তো সে পলিটিক্যাল সায়েন্সে করেছে বা একটা সাবজেক্টে, এবং সেইখান থেকে তার সে পিএইচডি টপিক নিয়ে আসছে, সে নেট জিআরএফ করছে, তারপরে সে আসছে, তার কিন্তু সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু এটা হচ্ছে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, এটা তাদের পার্সোনাল পলিসি অনেক সময় থাকে, কিন্তু ইউজুয়ালি করা হয় না। ইনফ্যাক্ট ইগনোও করে না। পরবর্তী রানী সিনহা প্রশ্ন করছি, ইন্ডাকশন এন্ড ডেডুকেশন মেথডস টা যদি একবার বলবেন। হ্যাঁ, ইন্ডাকশন হচ্ছে যখন স্পেসিফিক অবজারভেশন থেকে তুমি একটা জেনারেল, যেমন তুমি করছো কিছু স্পেসিফিক কিছু দেখলে, যেমন তুমি দেখলে যে অবজার্ভ করলে একটা বিষয় যে মানুষের জল লাগে বাঁচার জন্য, ঠিক আছে, মানুষের জল লাগে বাঁচার জন্য, দিস ইজ অ্যান অবজারভেশন। এবং তুমি দেখলে যে আরো যত অ্যানিমালস আছে, স্পিসিস আছে, তাদেরও ওই রকমই, যে জল ছাড়া কেউ বাঁচতে পারছে না। তাহলে অল স্পিসিস অন দিস আর্থ, এবং তুমি দেখলে যে প্ল্যান্টসেরও জল লাগে, মানুষেরও জল লাগে, অ্যানিমালসদেরও জল লাগে, তাছাড়া তারা বাঁচতে পারছে না। তখন তুমি একটা প্যাটার্ন ডেভেলপ করলে যে হ্যাঁ, অল অ্যানিমালস অন দিস আর্থ অর অল স্পিসিস অন দিস আর্থ রিকোয়ার ওয়াটার ফর সার্ভাইভাল। এই হচ্ছে তোমার জেনারেল কনক্লুশন, ঠিক আছে। রিজনিংটা হচ্ছে ফ্রম স্পেসিফিক টু জেনারেল, তার ঠিক উল্টো হচ্ছে যেটা তোমার ডিডাকটিভ, যেখানে তুমি একটা এক্সিস্টিং প্যাটার্ন নিয়ে নিলে, সেটার থেকে তুমি আস্তে আস্তে দেখতে চেষ্টা করবে যে এই প্যাটার্নটা তুমি টেস্ট করবে ইন দ্য ফিল্ড গিয়ে, যে সেটাই হচ্ছে কিনা। মানে it is a very simple way what we can say is from specific to general হচ্ছে ইন্ডাকটিভ, আর অপোজিটটা হচ্ছে ডিডাকটিভ। তুমি এটার এই রিলেটেড তুমি যে কোনো ফিলসফির বই দেখলেই পেয়ে যাবে। ফিলসফিতে ওদের ফার্স্ট চ্যাপ্টারই হয় এই লজিকের ওপরে, ডিডাকটিভ অ্যান্ড ইন্ডাকটিভ রিজনিং, এটা খুব সহজভাবে দেওয়া আছে। আরেকটা জায়গাও তুমি পেয়ে যাবে, সেটা হচ্ছে স্ট্যানফোর্ড এনসাইক্লোপিডিয়া অফ ফিলসফি, ওখানেও তুমি খুব ওদের ওই অনেকগুলো পেপারস আছে, তার মধ্যে একটা পেপার আছে যেখানে এটা বিষয়ে বলা আছে। ম্যাম, আমার একটা জায়গায় প্রশ্ন আছে, ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে ম্যাম, আমরা এই রিসার্চের ক্ষেত্রে মানে ভাবনাটা কতখানি গুরুত্বপূর্ণ? ভাবনা বলতে মানে আমি যে রিসার্চ করব, তো সেক্ষেত্রে তো একটা জিনিস ভাবতে হয় যে আমি এটার উপর রিসার্চ করব আর কি, তো সেটা কতখানি গুরুত্বপূর্ণ?
সেটা তো ডেফিনেটলি গুরুত্বপূর্ণ এই কারণে যে রিফ্লেকশন ছাড়া তো তুমি ওটা কাজ করতে পারবে না। কারণ ধরো না হলে কি হবে যে সবাই যেটা করেছে আমি সেটা করলাম। যেমন ধরো অনেক কাজ আছে এরকম যে পঞ্চায়েতের উপরে কাজ আছে, হয়তো একই জায়গা থেকে বেরোচ্ছে যে শুধু ডিস্ট্রিক্টটা পাল্টে যাচ্ছে, সেটাই হচ্ছে এবং সেটা দেখে দেখে অনেক ক্ষেত্রে টুকেও নিয়ে নেওয়া হচ্ছে। এখন অবশ্য ওটা সম্ভব হয় না প্লাজিয়ারিজমের জন্য, কিন্তু এরকম অনেক এরকম বিষয়ে অনেক কাজ তুমি শোধগঙ্গায় গেলে দেখতে পাবে। সেখানে কিন্তু ইটস নট এ গুড ওয়ার্ক। তোমাকে তোমার যদি নিজের মৌলিক ভাবনা না থাকে, চিন্তা ভাবনা না থাকে, তাহলে তুমি কখনো সেটা ভালো কাজ করতে পারবে না। কিন্তু তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার ভাবনাটা ঠিক জায়গায় যাচ্ছে কিনা, সেই জন্য তোমার রেগুলার আলোচনা করা দরকার। এই জন্য লিটারেচার রিভিউটা যেমন ইম্পর্টেন্ট, তেমনি রেগুলার আলোচনা করা দরকার উইথ ইউর গাইড অ্যান্ড অলসো উইথ যারা কাজ করছেন সেই বিষয়ে, যে তুমি ঠিকভাবে ভাবছো কিনা। অনেক সময় হয়তো দেখবে যে তুমি ভাবছো একটা রকম, যে সবাই বলছে না না এটা হতেই পারে না। ওটা যদি ফিল্ড ওরিয়েন্টেড সাবজেক্ট হয়, তাহলে অ্যাডভাইসড হচ্ছে যে তুমি একবার নিজে গিয়ে ফিল্ডে টেস্ট করে নাও, দেখে এসো যে জিনিসটা কি তুমি যেটা ভাবছো সেইভাবেই কি এগোচ্ছে। তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে হয়তো লোকে ভাবেইনি যে একটা এক্স অ্যান্ড জেড মে বি রিলেটেড, সবাই হয়তো এক্স অ্যান্ড ওয়াই আর রিলেটেড এরকম দুটো ভেরিয়েবল কথা ভেবেছে। তুমি হয়তো দেখতে পাচ্ছ যে এক্স অ্যান্ড জেড আর রিলেটেড, প্রোভাইডেড আরেকটা কন্ডিশন তুমি দেখতে পাচ্ছ যে কন্ডিশনটা এরকম, তার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্স আর ওয়াই এর কোনো রিলেশন থাকছে না, এক্স এন্ড জেড বিকামস রিলেটেড। কারণ কন্ডিশন একটা দেখা যাচ্ছে যেটা হয়তো আগে কেউ নোটিস করেনি। সো ডেফিনেটলি এটা তোমার রিফ্লেকশনের মধ্যে থেকেই আসবে, তোমার চিন্তা ভাবনা থেকেই আসবে। তো সেই জন্য অরিজিনাল কাজ করতে গেলে কিন্তু রিফ্লেকশন, উইদাউট রিফ্লেকশন তুমি কোনো কাজই করতে পারবে না। চিন্তা ভাবনা ছাড়া তো তুমি কাজ করতে পারবে না। এবং সেখানেই কিন্তু ক্রিয়েটিভিটি একটা জায়গা আসে। রিসার্চ কিন্তু ইজ নট জাস্ট আমাকে একটা ডিগ্রি পেতে হবে, সেখানে এটা একটা ক্রিয়েটিভ কাজ, এটা একটা প্যাশন, যেখানে তুমি একটা কিছু নতুন বের করার একটা আনন্দ, সেই ডিসকভারির একটা আনন্দ আছে। সেখানে ক্রিয়েটিভ কাজ করতে গেলে ইউ হ্যাভ টু অলসো ভেরি ক্রিটিক্যালি লুক অ্যাট থিংস। যখন তুমি ক্রিটিক্যাল থিঙ্কিং দিচ্ছ, তুমি যখন ক্রিটিক্যালি দেখছো জিনিসগুলোকে, তখন তোমাকে তো ডেফিনেটলি চিন্তা করতেই হবে। উইদাউট থিঙ্কিং ইউ ক্যানট ওয়ার্ক। You have, whether it is framing a problem or deciding on a topic, তোমার মৌলিক চিন্তা ভাবনার সব সময় গুরুত্ব রয়েছে। It's one of the most important aspect. থ্যাংক ইউ ম্যাম। পরবর্তী করেছে সামাদ খ্রিস্টি আশরাফি। রেসপেক্টেড ম্যাম, সুফি সায়েন্স গজ সাহা and Badshah Abdur Rahim, a historical study in regional perspective, 18th and 20th century. How to write historical background on this topic, on the Sufi science or Sufism, which will be more focused on the historical background if it is the outside topic of your lecture? এটা তো অ্যাকচুয়ালি ইতিহাসের লোকই ভালো বলতে পারবে, যদিও এটা আমার ডোমেইন নয়। স্টিল আমার নিজের যেটুকু মনে হচ্ছে যে হিস্টোরিক্যাল স্টাডি যেহেতু ইন দ্য রিজনাল পার্সপেক্টিভ, সেই ক্ষেত্রে ওই সময়ের প্রেক্ষাপটটা তো ধরতেই হবে, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ধরতে হবে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে ওখানে সেই সময় আমাদের বুঝতে হবে যে সুফিজম ইমার্জ করছে একটা কিছুকে রিজেক্ট করতে। সুফিজম অ্যান্ড অলসো ভক্তি মুভমেন্ট যেটা আসছে, সেটা কিন্তু একটা রিফর্ম। সুফিজম ইজ এ রিফর্ম মুভমেন্ট, এবং সেই সময়কালের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড তো ডেফিনেটলি দিতে হবে। অ্যান্ড অফকোর্স সেটার সঙ্গে কানেক্ট করতে হবে যে সেই সময়কার যে যারা সুফি সেন্টস ছিলেন তাদের বক্তব্য, বিকজ তারা ডেফিনেটলি কোনো প্রশ্ন নিয়েই তারা এসেছেন যে ঈশ্বর কি শুধু মসজিদে, ঈশ্বর কি শুধু মন্দিরে, ঈশ্বর কি শুধু ধরো অনেক যারা প্রচুর টাকা পয়সা খরচা করতে পারে বা ডিফিকাল্ট রিচুয়ালস করতে পারছে তাদের কাছে কি ঈশ্বর আসছে না, ঈশ্বর কিভাবে মানে আমরা ঈশ্বরকে কি করে পেতে পারি, সেখান থেকেই কিন্তু আসছে। এবং অলসো টু সাম এক্সটেন্ট সোশ্যাল রিফর্মও এখানে একটা অবজেক্টিভ ছিল। সুতরাং আমার মনে হয় ইট উইল বি গুড যদি কোনো হিস্টোরিয়ান এটার ব্যাপারে আলোকপাত করেন। কিন্তু অ্যাজ এ লেম্যান আমার মনে হচ্ছে যে আমি কিন্তু এইটুকু জানতে চাইবো যে সেই সময়কার পার্সপেক্টিভটা কেমন ছিল, ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল, এবং তার সঙ্গে সেই যিনি সুফি সেন্টস যারা আছেন তাদের বক্তব্যটা তারা কিভাবে রিলেট করছেন, সেই সময়ে সেই প্রশ্নগুলো ওনারা কিভাবে অ্যাড্রেস করছেন। কারণ যে কোনো থিঙ্কারই, যে কোনো স্কলারই কিন্তু তার
প্রেক্ষাপটের বাইরে নয়, সে তার কনটেক্সটের বাইরে নয়, সে তার সময়কালের বাইরে নয়, সে সেই সময়কালে যে প্রশ্নগুলো উঠে আসে সেই সময়কালে সেই প্রশ্নগুলো নিয়ে সে আলোচনা করে। যেমন ধরো আজকের দিনে গণতন্ত্র নিয়ে যখন গণতন্ত্র কি থাকবে কি থাকবে না, আমরা কি সেটাকে বাঁচিয়ে রাখতে পারবো, আমাদের অধিকার কি থাকবে কি থাকবে না, এই ধরনের প্রশ্নগুলো যখন উঠে আসছে তখনই কিন্তু আমরা আরো বেশি করে আলোচনাগুলো দেখছি এগুলোর সম্বন্ধে। সুতরাং আমার মনে হয় দিস কুড বি ওয়ান ওয়ে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন প্রয়াস সুমিত করেছেন। ম্যাম, আমি পিএইচডি করছি কিন্তু মাঝে মাঝে নিজের কাজের প্রতি গতি হারিয়ে ফেলছি। রেগুলার ভাবে কাজটা করার জন্য কোনো স্পেশাল সাজেশন থাকলে যদি বলেন খুব উপকৃত হই। ফার্স্ট হচ্ছে তোমার রেগুলার তোমার সুপারভাইজারের সঙ্গে দেখা করা দরকার। সুপারভাইজার যখন বকাটা দেবেন তখন তুমি নিজেই কাজটা করতে শুরু করবে, আর মানে লাইটার নোট। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে ইফ ইউ ডেভেলপ আ রুটিন, যে আমি রোজ এইটুকু কাজ করবো, মানে তোমার একটা টার্গেট যদি তুমি রেখে দাও তাহলে তুমি রোজই কিন্তু কাজটা করবে, ইট উইল বিকাম এ পার্ট অফ ইউ। রিমেম্বার, পিএইচডিটা কিন্তু আমরা ইউজুয়ালি ভাবি যে আর এটা একটা তো ডিগ্রি, এটা সিনপসিস করলাম, এবার একটু রেস্ট করলাম, তারপরে আবার এটা যারা করে তারা কিন্তু হারিয়ে ফেলে, কানেক্টটা হারিয়ে ফেলে। ইটস আ কানেক্ট, এবং তুমি যত প্যাশনেট হবে নিজের কাজের প্রতি, তোমার যত ভালো লাগা থাকবে, তত কিন্তু তুমি কাজ করবে। যেমন মানে আমারই এক স্কলার আছে, সে এরকম একটা পিরিয়ড দিয়ে গিয়েছে, মানে সে একটা ক্লাসিক কেস ইন দ্য সেন্স দ্যাট সে ডিসাইড করে যে ড্রপ করবে তার এমফিল, কিন্তু যাকে পরবর্তীতে সে তাকে আমি বাধ্য করি ফিল্ডে যেতে, তারপর সে কাজ কমপ্লিট করে, কিন্তু যখন সে কনক্লুশন লিখছে তার মনে হয় যে সে অনেক কিছু মিস করে গেছে, এবং পরবর্তীতে সেটাই তার পিএইচডির হয়। এবং এই প্রবলেমটা নিয়ে সে কিন্তু আমাকে বলতে হয় না, সে রেগুলারলি নিজেই কাজ করে চলে, সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ফিল্ডে যাচ্ছে, নতুন নতুন জিনিস নিয়ে আসছে, এবং খুব আনন্দের সহিত হি ইজ শেয়ারিং উইথ মি। তো এই জায়গাটা কিন্তু তোমার নিজের মধ্যে আনতে হবে, এন্ড দ্যাট ক্যান অনলি হ্যাপেন, আমি জানি না তুমি কি নিয়ে কাজ করছো, কিন্তু তুমি যদি নিজের জন্য একটা রুটিন করো এবং কন্টিনিউয়াসলি ডোন্ট ওয়েট ফর দ্য টাইম কি আমি এখন লিটারেচার রিভিউই করব, আমি এখন শুধু এটাই করব। ইউ অলসো শুড গো অ্যান্ড কানেক্ট টু ইয়োর ফিল্ড কন্টিনিউয়াসলি। তুমি কাজটাকে যত আরো লোকজন যে কাজগুলো করছে সেটা দেখবে, এবং রেগুলার একটা প্যাটার্নে ফেলবে যে রোজ 1 ঘন্টা আমি কাজ করব। যদি আমি চাকরি করছি, হয়তো অনেকের চাকরি করো তোমরা, তো সেক্ষেত্রে রোজ আমি 1 ঘন্টা আমি আমার কাজটা করবই অ্যাট এনি কস্ট। জাস্ট লাইক হয়তো আমি রোজ 1 ঘন্টা ফেসবুক দেখছি, বা আমি রোজ 1 ঘন্টা মোবাইলে আমার মেসেজের অ্যান্সার দিচ্ছি, সেটা না করে সেই সময়ই যদি আমি এই কাজটা করি, দেন আই থিঙ্ক ইট উইল বিকাম আ হ্যাবিট হয়ে যাবে। তখন আর হবে না, তোমার ডিসকানেক্ট হবে না। ডিসকানেক্ট তখনই হয় যখন তুমি একটা কাজ করে অনেক দিন ধরে বসে আছো, আর কোনো কাজ করছো না, অর ইউ আর সেইং দ্যাট ঠিক আছে আমি পিএইচডি করছি তাই জন্য অন্য কিছু করবো না, দেন ইউ উইল বি ডিসকানেক্টেড। সেই জন্যই কিন্তু একটা সময় বলা হতো যে পেপার পাবলিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ তাহলে কি হবে, স্কলার্স আর কন্টিনিউয়াসলি কাজ করবে, তারা কনফারেন্সে যাবে, তারা কাজ করবে, এবং কনফারেন্সে যাওয়া এবং পেপার লেখার কাজ মানে কারণটা উদ্দেশ্যটা ছিল এটাই, যে অনেক ক্ষেত্রে হয় যে আমি একটা ছোট জায়গায় আমি আমার গাইডের সঙ্গে শুধু কথা বলছি, আমি কি কাজ করছি। আমি যখন বাইরে যাচ্ছি আমার পেপারটা নিয়ে আমি প্রেজেন্ট করছি, তখন আরো বাইরের স্কলার্স আসছে যারা আমাকে কিন্তু প্রশ্ন করছে, এবং প্রশ্নর ফলে কিন্তু অনেক কিছু নিজের মধ্যেও ক্ল্যারিটি আসে। সেই জন্য ইট ইজ অলওয়েজ অ্যাডভাইজেবল যে নিজের কাজ নিয়ে ভালো ভালো জায়গায় কনফারেন্স করবে, যেখানে ডোন্ট বি স্কেয়ার্ড কি তোমাকে অনেক প্রশ্ন করে একদম বলবে যে তোমার কোনো কাজই হয়নি, এরকম না। তুমি ইউ গো টু দ্য, এরকম কেউ বলে না যে তোমার কোনো কাজই হয়নি, এটা একটা বাজে কাজ, বা তোমাকে ডিমোটিভেট করবে। বেশিরভাগ লোকই কিন্তু তোমাকে অন্য একটা আইডিয়া দেবে, বা একটা ইন্টারেস্টিং আইডিয়া হয়তো তাদের প্রেজেন্টেশন বা তাদের কথা থেকে তুমি পাবে, যেটা তোমার কাজটাকে ভালো করতে আরো সাহায্য করবে। দ্যাট ইজ ওয়ে। আচ্ছা ম্যাম, পরবর্তী প্রশ্ন এন ভুইয়া। ম্যাম আর 10 মিনিট নিয়ে নিচ্ছি, কারণ আরো দুটো প্রশ্ন নিয়ে তারপরে আর নিচ্ছি না। হ্যাঁ, এন ভুইয়া বলছে যে ম্যাম, ইজ দেয়ার এনি স্পেসিফিক অ্যাট্রিবিউট অফ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ থ্রু হুইচ ওয়ান ক্যান রিলিজ হোয়াট কাইন্ড অফ ইট ইজ এট এ গ্লেন্স? আচ্ছা, কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ এর মূল জায়গাটা হচ্ছে তুমি যখন ডেটা কালেকশনের মেথডোলজিটা দেখবে, যে মেথডোলজিটা কি, রিসার্চ মেথডোলজি ইটসেলফ উইল টেল ইউ যে ওটা কি। যখন তুমি দেখবে যে ডেটাটা যেটা তুমি কালেক্ট করছো সেটাকে তুমি যিনি স্কলার তিনি ওটাকে কোয়ান্টিটেটিভ টার্মসে মানে ফিগার্সে
কনভার্ট করছেন, তখন সেটা কোয়ালিটেটিভ স্টাডি, কোয়ান্টিটেটিভ স্টাডি। আর কোয়ালিটেটিভ স্টাডি তখন যখন তুমি দেখছো যে ন্যারেটিভ মেথড ব্যবহার করা হচ্ছে বেশি, ইন্টারভিউ ব্যবহার করা হচ্ছে, যেখানে ফিল্ডে গিয়ে সেই বক্তব্য যেটা নেওয়া হচ্ছে সেটাকে হয়তো স্টেটমেন্টস গুলো ব্যবহার করা হচ্ছে, তখন সেটা কিন্তু কোয়ালিটেটিভ রিসার্চ হচ্ছে। সুতরাং খুব ইজিলি দেখে বোঝা যায় যে কোনটা কোয়ান্টিটেটিভ ওয়ার্ক আর কোনটা কোয়ালিটেটিভ ওয়ার্ক। বাট ওয়ান থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইন সোশ্যাল সায়েন্সেস অফকোর্স মোস্ট ওয়ার্কস আর মিক্সড মেথড, লাইক মিক্সড অ্যাপ্রোচ করে, যেখানে আমরা কিছুটা কোয়ান্টিটেটিভ দেখি, কিছুটা কোয়ালিটেটিভ। এবার আরেকটা জিনিসও ইম্পর্টেন্ট, যে কোয়ান্টিটেটিভ ওয়ার্ক বলতে এটা নয় মানে যে শুধু ধরো টেবিলস করলো বা গ্রাফ করলো, সেটা শুধু কোয়ান্টিটেটিভ নয়। whether statistical packages have been used or not, that is also essential. যেমন ধরো ইকোনোমেট্রিক্স এর কাজগুলো যদি দেখো, তাহলে তুমি কিন্তু খুব ইজিলি বুঝে যাবে যে কোয়ান্টিটেটিভ কাজ কাকে বলে। ওখানে দেখবে যে ধরো দুটো ভেরিয়েবলের মাঝখানে ওরা রিলেশন এস্টাবলিশ করার জন্য তারা দে আর ইউজিং ভেরিয়াস স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স। তো সেরকম স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্স ব্যবহার করা হয়েছে কিনা, দ্যাট ইজ অলসো ওয়ান ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং ইট। এক হচ্ছে তুমি মেথোডোলজি দেখবে যে ডেটা কালেকশন, কিভাবে ডেটা কালেকশন করা হয়েছে, আর হচ্ছে ডেটা অ্যানালিসিস কিভাবে করা হয়েছে, যদি উপরে না লেখা থাকে। আচ্ছা, ঈশিতা সরকার প্রশ্ন করছে, ম্যাম প্লিজ বলবেন ডাটা কালেকশনের সময় কোয়েশ্চেনিয়ার, ইন্টারভিউ এন্ড শিডিউল কোন ক্ষেত্রে ইউজ হবে, এগুলো মেজর ডিফারেন্স গুলো কি? কোয়েশ্চেনিয়ারের ক্ষেত্রে বলা হয় যে কোয়েশ্চেন্স গুলো তোমরা স্ট্রাকচার করে পাঠিয়ে দেবে টু থ্রু মেল টু দ্য রেসপন্ডেন্টস, দে উইল অ্যান্সার, অ্যান্ড ওগুলো মোস্টলি ওপেন এন্ডেড বা ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন্স হতে পারে। আর ইন্টারভিউটা যখন যার থেকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে বা যিনি ইন্টারভিউই অ্যান্ড ইন্টারভিউয়ার মুখোমুখি বসে তারা প্রশ্ন উত্তর করছে। আর শিডিউল গুলো হচ্ছে যেখানে প্রশ্নগুলোর যিনি যাচ্ছেন তিনি নট নেসেসারি স্কলার হতে পারেন, তিনি একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্টও হতে পারেন। সেখানে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে এবং উত্তরগুলো অপশনস দিয়ে দেওয়া হচ্ছে, এবং খুব কম থাকে ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স। মোস্টলি দিজ আর অল ক্লোজড কোয়েশ্চেন্স, যেখানে উত্তরের অপশনগুলো দেওয়া হচ্ছে এবং সেখানে শুধু টিক করা বা ক্রস, মানে ইউজুয়ালি দ্য টিক করে দেওয়া হচ্ছে, দিজ আর দ্য রেসপন্সেস। দ্যাটস আ সিম্পল ডিফারেন্স। আচ্ছা ম্যাম, এটাই শেষ প্রশ্ন নিচ্ছি। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস নিয়ে যদি একটু বলতেন রানী সিনহা। ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ, রিমেম্বার ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট, এটা আমি খুব মানে ক্লাসে দিয়ে থাকি, এটা খুব একটা আমার পছন্দের এক্সাম্পল। সেটা হচ্ছে ধরো তুমি একটা বাটিতে একটা টামলারে জল নিলে, ঠিক আছে, অ্যান্ড তুমি সেটা গ্যাসে বসালে, ঠিক আছে। এবার যখন তুমি এমনি রেখে দিচ্ছ, যখন গ্যাসটা অন নেই তখন সেই জলটা যেমন আছে জল সেরকমই থাকছে। কিন্তু যেই মুহূর্তে তুমি গ্যাসটা অন করছো, তখন কি হচ্ছে, জলটা আস্তে আস্তে ফুটতে শুরু করছে, করে করে ওটা ভেপার হয়ে একটা সময় হয়তো টামলারটা পুরো খালি হয়ে যাবে, কারণ জলটা পুরো ইভ্যাপোরেট করে যাবে। এইবার কার মধ্যে পরিবর্তনটা হলো, যদি দেখো গ্যাসে যে আগুনটা আছে হিটের কিন্তু পরিবর্তন হলো না, হিট যেমন আছে তেমনই রইল, কিন্তু তোমার জলটা যেটা উড়ে গেল সেটার কিন্তু স্টেটে চেঞ্জ হলো, যে সে লিকুইড থেকে গ্যাস হয়ে গেল, ঠিক আছে। এই যে চেঞ্জটা হলো সেটা কার জন্য হলো, এই হিটের জন্য হলো। তাহলে হিটটা কি, তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেই ভেরিয়েবল কোনো পরিবর্তন হয় না, কিন্তু যার ফলে আরেকজনের পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে জলের পরিবর্তনটা হচ্ছে টু আ ডিফারেন্ট স্টেট, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবং এটার সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখবে, যে কোনো একটা তোমার একটা যেটাকে বলে হয় ক্যাটালিটিক ভেরিয়েবল, বা যেই ভেরিয়েবলটা এক্সিস্ট করছে কিন্তু সে ডিরেক্টলি পার্টিসিপেট করছে না, সেটা ধরো এই ক্ষেত্রে যেমন ধরো টেম্পারেচার। গরমের দিনে তুমি যদি গ্যাসটা অন করো দেখবে তাড়াতাড়ি জল ফুটে ভেপার হয়ে যাচ্ছে, আবার যদি ঠান্ডার দিনে তুমি জলটা গরম করতে বসাও দেখবে টাইম লাগছে। এখানে টেম্পারেচারটা কিন্তু তোমার সেই ভেরিয়েবল যেটা তোমার রেগুলেট করছে এই অ্যাক্টিভিটিটাকে, আইদার বাড়িয়ে দিচ্ছে বা কমিয়ে দিচ্ছে, right? So this is the difference between independent and dependent variable. যেই ভেরিয়েবল নিজে চেঞ্জ হয় না অন্যকে চেঞ্জ করে সেই ভেরিয়েবল মানে ফ্যাক্টর, যেই ফ্যাক্টর নিজে চেঞ্জ হয় না অন্যকে চেঞ্জ করে সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর যিনি চেঞ্জ হচ্ছেন ওই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ইনফ্লুয়েন্সে তিনি হচ্ছেন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ডিপেন্ডেন্ট ফ্যাক্টর।
অসংখ্য ধন্যবাদ ম্যাম। প্রশ্ন আরো প্রচুর আছে, কিন্তু সময়ের বাধ্যবাধকতার জন্য আমাদেরকে এখানেই থামতে হচ্ছে। কিছু করার নেই। ওকে, নেক্সট টাইম। ম্যামকে অসংখ্য একদম ম্যামকে অসংখ্য ধন্যবাদ রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে। এবং আজকে যারা ছিলেন উপস্থিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ম্যামকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ, শুভরাত্রি। ধন্যবাদ। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি।